হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি একটু বলো তো। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে কি একটু বলো তো তোমরা। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো, আর ভিডিও ক্লিয়ার কিনা, একটু ভিডিও ক্লিয়ার কিনা বলো। ভিডিও ক্লিয়ার তো না? একটু আমাকে বলো ভিডিও ক্লিয়ার কি না। আচ্ছা, আমরা গত ক্লাসে এই চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করছিলাম না, সৃজনশীল। তো আজকেও এরকম কী হবে, প্র্যাকটিস হবে। তো আজকে আমরা একটু দেখো যে আজকে আমরা বহু নির্বাচনীয় দেখব, ঠিক আছে, এবং কিভাবে কি পড়তে হবে এটা আমি তোমাদেরকে বলে দিব। তো তোমরা মেসেঞ্জার গ্রুপটাতে একটু লাইভটা পারলে শেয়ার করে দাও। হ্যাঁ, আর তোমাদের ফ্রেন্ড যেগুলো আছে যারা ভর্তি আছে এই কোর্সে তাদেরকে চাইলে কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারো। তো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম, গত ক্লাসে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করছিলাম। এই ক্লাসেও আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করব এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আমি এখানে প্রশ্ন লিখে দিব। এগুলো তোমরা নোট করবা, আমি এখন লিখবো এবং এগুলো তোমরা নোট করবা। এগুলা পড়লে তুমি এই চ্যাপ্টারের উপর যদি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আসে তুমি আনসার করতে পারবা। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক খুবই ইম্পর্টেন্ট, কারণ জ্ঞানমূলকে আর অনুধাবনমূলকে 3টা নাম্বার আছে। 3টা নাম্বার খুবই ফ্যাক্ট। 1 নাম্বারের জন্য মানুষের A+ মিস হয়, তো 3 নাম্বার তো কোনো কথাই না। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এরকম কিছু প্রশ্ন লিখে দিব। তো এই প্রশ্নগুলো তোমরা নোট করবা এবং সবগুলোর আনসার বইয়ে আছে, সবগুলোর আনসার বইয়ে আছে। আমি এখানে আনসার বলবো না, কারণ আমি যখন লেকচার পড়েছিলাম, লেকচার পড়ানোর সময় এগুলোর আনসার বলে দিয়েছিলাম। সো এখানে আনসার বলতে গেলে কিন্তু অনেক সময় যাবে গা। তা আমি সেটা করবো না, আমি সেটা হচ্ছে উত্তর প্রশ্নগুলো লিখে দিব। তোমরা প্রশ্নগুলো নোট করবা এবং বাসায় গিয়ে এগুলা তোমরা প্রশ্ন লিখে উত্তর সহ লিখবা, কারণ সবগুলো বইয়েই আছে। চাইলে গাইডেরও সাহায্য নিতে পারো, বইয়ে পাবা সবগুলো, আমি বই থেকেই দিচ্ছি তোমাদেরকে। তো এগুলো তোমরা সবগুলো এখন নোট করবো আমার সাথে সাথে। তো আমি এগুলো লিখে দিব, তারপর আরও কয়েকটা সৃজনশীল লিখবো, তারপর বহু নির্বাচনীতে চলে যাব। তো আমার প্ল্যান নিশ্চয়ই বুঝতেছ, তো তোমাদেরও প্ল্যান এরকম হওয়া উচিত। আচ্ছা, আমি একটু দেখি সব ঠিক আছে কিনা। ওকে, তাহলে অল গুড। তাহলে দেখো, প্রথমে আমরা কি লিখব যে এই চ্যাপ্টার প্রাণীদের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের উপর এই যে চ্যাপ্টারটা আছে এটার কিছু প্রশ্ন লিখে দিচ্ছি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, সবাই খাতা কলম নিয়ে বসো, সবাই খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে। নাম্বার 1 সেটা হচ্ছে প্রজাতি কি। আমার সাথে সাথে লিখো প্রজাতি কি, উপপ্রজাতি কি। আমার সাথে সাথে প্রশ্নগুলো লেখো। তো এটা একটু মনে রাখবা, এগুলো হচ্ছে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে। কি জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে কি জ্ঞান ও অনুধাবনমূলক। তো প্রশ্ন হচ্ছে যে নাম্বার 1 প্রজাতি কি। এছাড়া এরকমও আসতে পারে যে
প্রজাতি কি, এরকমও আসতে পারে কি উপপ্রজাতি কি, এরকমও আসতে পারে উপপ্রজাতি কি। তাহলে প্রজাতি কি, অ্যাকচুয়ালি তোমরা চিন্তা করো প্রজাতি কি। প্রজাতি এটা আমি বলে দিয়েছিলাম, প্রজাতি হচ্ছে একটা প্রাকৃতিক জনগোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম, যারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে এবং প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদন করতে পারে। একটা নির্দিষ্ট প্রাকৃতিক জনগোষ্ঠী, এটা অবশ্যই প্রাকৃতিকভাবেই থাকে, ন্যাচারালি থাকে, এবং এরা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম অর্থাৎ সন্তান উৎপাদনে সক্ষম, ঠিক আছে। এবং অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তাদের থেকে বৈশিষ্ট্যে এবং প্রজননে আলাদা, অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তাদের থেকে বৈশিষ্ট্য এবং প্রজননে আলাদা। মানে আমি বুঝাইতে চাচ্ছি প্রজাতি হচ্ছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা নিজেদের মধ্যেই প্রজনন করতে পারে, অন্য একটা প্রজাতির সাথে অন্য আরেকটা প্রজাতির প্রজনন পসিবল না, নিজেদের মধ্যে প্রজননে সন্তান উৎপাদনে সক্ষম, এবং তারা অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তাদের সাথে তাদের বৈশিষ্ট্যের মিল থাকবে না এবং তারা প্রজননেও অক্ষম। সো ওই নির্দিষ্ট একটা প্রাকৃতিক জনগোষ্ঠীকে আমরা প্রজাতি বলি। তারপর একটা প্রশ্ন আসে যে উপপ্রজাতি কি, একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে উপপ্রজাতি কি। তো উপপ্রজাতি হচ্ছে একই প্রজাতির প্রাণীর ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে অঙ্গসংস্থানিক ভিন্নতা সৃষ্টি হয়। তো একই প্রজাতিভুক্ত যে সকল ভিন্ন প্রাণী থাকে, নর্মালি উপমানি কি এটা বুঝতেছ, উপটা প্রজাতি বলতে সেটা প্রজাতির আন্ডারেই পড়বে, খেয়াল করো, উপপ্রজাতি বলতে সেটা প্রজাতির আন্ডারেই পড়বে, কিন্তু তাদের মধ্যে একটা ভিন্নতা দেখা যায়, তাদের মধ্যে একটা কি দেখা যায়, তারা একই প্রজাতির হলেও তাদের মধ্যে একটা অঙ্গগত ভিন্নতা দেখা যায়। যেমন আমি যদি বলি গরুর সাথে যদি মানুষের কম্পেয়ার করো, ঠিক আছে, এটা তো জীবনে করা যাবে না, কারণ গরু একটা আলাদা প্রজাতি, মানুষ একটা আলাদা প্রজাতি। সো এভাবে তুমি তো করতে পারবে না। কিন্তু উপপ্রজাতিটা কি, সেটা হচ্ছে একই প্রজাতির মধ্যে আবার কি হয়, কিছু অঙ্গগত দিক দিয়ে পার্থক্য দেখা যায়, ঠিক আছে, অঙ্গগত দিক দিয়ে পার্থক্য দেখা যায়, এদেরকে বলা এই একই যে সকল প্রাণীর মধ্যে যে ভিন্নতাগুলো দেখা যায় তাদেরকে বলা হয় উপপ্রজাতি। তাহলে আমি এটা ডেফিনেশনটা লিখে দিচ্ছি যে উপপ্রজাতি হচ্ছে একই প্রজাতির প্রাণীর ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে, এটা লিখো, এটা তো জানো, এটাই হয়তো একটু লিখতে পারো যে এটার ডেফিনেশনটা কি, যে একই প্রজাতির প্রাণীদের মধ্যে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে অঙ্গসংস্থানিক ভিন্নতার সৃষ্টি হয়। ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে অঙ্গসংস্থানিক ভিন্নতার সৃষ্টি হয়। অঙ্গসংস্থানিক ভিন্নতার সৃষ্টি হয়। এসব ভিন্নতর প্রাণীদের উপপ্রজাতি বলে। এসব ভিন্নতর প্রাণীদের উপপ্রজাতি বলে। এই ডেফিনেশনটা লিখে রাখতে পারো, যদি বইয়ে না পাও তাহলে এটা লিখে রাখতে পারো। তো প্রজাতি কি, প্রজাতি তো জানো যে একই একটা প্রাকৃতিক জনগোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম, হ্যাঁ, এবং প্রজননের মাধ্যমে বাচ্চা উৎপাদিত হয়, তারাই হচ্ছে প্রজাতি। আর উপপ্রজাতি হচ্ছে সেম প্রজাতির ভিতরেই পড়বে, একই প্রজাতির প্রাণীদের মধ্যেই প্রাণী হবে, তবে একই প্রজাতির প্রাণীদের মধ্যে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে, অবশ্যই জানো যে ভৌগোলিক একটা বিচ্ছিন্নতা থাকে, কারণ একই প্রজাতি কিন্তু সব জায়গায় থাকবে যে এমন কোনো কথা নাই, ঠিক আছে, একই প্রজাতির মধ্যে যে সব জায়গায় থাকবে তেমন কোনো কথা নাই। যেমন মানুষের ক্ষেত্রে চিন্তা করো, আমরা এখানে এশিয়ার রিজিয়নে আছি, তারপর ইউরোপদের রিজিয়নে আছি, আমাদের সাথে তাদের ভৌগোলিক একটা যে বিচ্ছিন্নতা বা ভৌগোলিক যে একটা পার্থক্য, এটা ব্যাপক। সো এই ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে অঙ্গসংস্থানিক ভিন্নতার সৃষ্টি হয়। এইসব ভিন্নতর প্রাণীদের উপপ্রজাতি বলে। খুবই কমন, যেমন মানুষের মধ্যে কিন্তু আমরা বলে থাকি যে উপপ্রজাতি, এই কথাটা কিন্তু শুনে থাকো, যে যেমন পার্বত্য অঞ্চলগুলোতে মানুষগুলোর সাথে যদি তুমি এই
রুরাল এরিয়ার মানুষের সাথে যদি কম্পেয়ার করো, পার্বত্য অঞ্চলের মানুষগুলো কিন্তু একটু অন্য স্বভাবের টাইপসের হয়, তাই না? তাদের পোশাক আশাক বা যাই বলি না আমরা, তাদের মধ্যে একটা ভিন্নতর সৃষ্টি হয়। এরকম আমরা কি বলতে পারি, এই অবস্থাকে আমরা বলতে পারি উপপ্রজাতি। এটাই জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখানে পরীক্ষাতে উপপ্রজাতি আসলে তুমি এই ডেফিনেশনটাই লিখে দিবা। তো এটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে প্রজাতি কি, উপপ্রজাতি কি, এরকম একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? তারপর এরকম একটা প্রশ্ন আসবে যে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতার কারণ কি? প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতার কারণ কি? দেখো ভাই, এরকম একটা প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এই যে প্রাণীদের মধ্যে যে বিভিন্নতা, মানুষের সাথে বাঘের, মানুষের সাথে ঘোড়ার, ঘোড়ার সাথে গাধার, গাধার সাথে ঘোড়ার, হ্যাঁ, বাঘের সাথে সিংহর, সিংহর সাথে বাঘের, এই যে প্রাণীগত যে একটা বিভিন্নতা, এই বিভিন্নতার কারণ কি? তোমরা মনে করো, দেখো তোমরা এই চ্যাপ্টারের শুরুতে একেবারে প্রাণীর বিভিন্নতার 3টা কারণ পড়ছো। মনে করো, দেখো প্রাণীর বিভিন্নতার 3টা কারণ, জিনগত বৈচিত্র্যতা পড়ছো, প্রজাতিগত বৈচিত্র্যতা পড়ছো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা পড়ছো। এই 3টাই হচ্ছে প্রাণীর বিভিন্নতার কারণ। তাহলে পরীক্ষায় যদি 2 নম্বরে আসে যে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতার কারণ কি, অনুধাবনমূলক প্রশ্ন আসে, তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমাকে কি লিখতে হবে। প্রাণীর বিভিন্নতার 3টা কারণ তোমাদের বইয়ে আছে, প্রজাতিগত বৈচিত্র্যতা, জিনগত বৈচিত্র্যতা এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই 3টা কারণের কারণে প্রাণীদের মধ্যে একটা বিভিন্নতা বা বৈচিত্র্যতা সৃষ্টি হয়। 2 নম্বরে আসলে লিখতে পারবে। এবার আসো আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে যে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতার কারণ কিও লিখতে পারবা, অথবা এটা লিখো যে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতা কি? প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য কি? এটা ধরো 1 নম্বরে আসবে। এরকম হইতে পারে যে তোমাকে বললো প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য থেকে, এটা 1 নম্বরে আসতে পারে। তাহলে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতা কি 1 নম্বরের জন্য সেটা লিখতে পারবে। আর 2 নম্বরের জন্য আসতে পারে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতার কারণ কি। ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন গেল। এবার আসে 2 নম্বর কোয়েশ্চেন, এভাবে লিখতে পারো হটস্পট কি? একটু খেয়াল করো, হটস্পট কি? তোমরা খেয়াল করো, তোমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ছো, মেবি জিনগত বৈচিত্র্যতা পড়ছো, তো জিনগত বৈচিত্র্যতা তোমরা হটস্পট এই শব্দটা পড়ছো। হটস্পট মানে হচ্ছে এটা বাস্তুতন্ত্রের বা ভূমির এমন একটা জায়গা, যে জায়গায় প্রজাতির মধ্যে অনেকগুলা প্রজাতি পাওয়া যায় বা প্রজাতির বৈচিত্র্যতা দেখা যায়। মানে এটা এমন একটা জায়গা যে জায়গায় অনেক ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী থাকে। সেটা হতে পারে আফ্রিকার আমাজন বন, এটা এমন একটা জায়গা, ওখানে লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী ওখানে থাকে। তাহলে ওই জায়গাটা একটা হটস্পট, যেটা তুমি বইয়ে পাবা, শুরুর দিকেই পাবা এই চ্যাপ্টারে। তো লিখতে পারবা, ওখানে আছে, সুন্দর করে লিখবা। এটা 1 নম্বরে আসবে, হটস্পট কি। তারপর এরকম আমি যদি আরো বলি, যে যেমন আসতে পারে যে কোষীয় সংগঠন মাত্রা কি? কোষীয় সংগঠন মাত্রা কি? এর প্রকারভেদ কোন পর্বে কোন প্রকার দেখা যায়? এর প্রকারভেদ কোন পর্বে কোন প্রকার দেখা যায়? কোন পর্বে কোন প্রকার দেখা যায়? উইথ এক্সাম্পল মানে হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে হটস্পট কি, কোষীয় সংগঠনের মধ্যে তোমরা পড়ছো না যে প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস করার সময় বিভিন্ন ভিত্তি করে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। তোমরা জানো কিছু কিছু প্রাণী আছে শুধুমাত্র কোষ আছে, তার মানে এরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। কিছু কিছু প্রাণী আছে কোষের পাশাপাশি টিস্যু আছে, তারা কোষীয় টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। কিছু কিছু প্রাণী আছে যাদের টিস্যুর পাশাপাশি অঙ্গ আছে, তাহলে এরা টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। কিছু কিছু প্রাণী আছে যারা অঙ্গ পাশাপাশি তন্ত্র আছে, তারা অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। এটাই হচ্ছে প্রকারভেদ। তাহলে কোষীয় সংগঠন মাত্রা কি? এর প্রকারভেদ কয় প্রকারভেদ? 4 প্রকারভেদ। কোন পর্বে কোন প্রকার দেখা যায়? উইথ এক্সাম্পল। তোমরা মনে করে দেখো, আমাদের 9টা পর্ব আছে, 9টা পর্বের মধ্যে এই যে 4টা প্রকারভেদ আছে, এখানে কোন পর্বে কোনটা কোনটা দেখা যায়। যেমন পরিফেরা পর্বে তোমার কি দেখা যায়?
কোষীয় সংগঠন মাত্রার প্রাণী দেখা যায়। নিডারিয়া পর্বে কি দেখা যায়? কোষীয় টিস্যু সংগঠন মাত্রার প্রাণী দেখা যায়। কোষীয় টিস্যু সংগঠন, এটাই বুঝাতে চাচ্ছি কোন পর্বে কোন প্রকার দেখা যায় উইথ এক্সাম্পল। এক্সাম্পল মনে রাখা ফরজ, কারণ কি? কারণ এমসিকিউতে এক্সাম্পল আসবে যে নিচের কোন প্রাণীটির কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, নিচের কোন প্রাণীটি কোষীয় সংগঠন মাত্রা প্রাণী। তুমি যদি পর্ব মনে রাখতে পারো তাহলে এক্সাম্পলও মনে রাখতে পারবা। আমি এটাই বুঝাতে যাচ্ছি। তাহলে কোন প্রকার দেখা যায় উইথ এক্সাম্পল, এক্সাম্পল মনে রাখা অবশ্যই গুরুদায়িত্ব। নাম্বার থ্রি সেটা হচ্ছে ভ্রূণ স্তর কি? ভ্রূণ স্তর কি? তোমরা সবাই ভ্রূণ স্তর জানো। তারপর ভ্রূণ স্তর কি, তারপর এর প্রকার তোমরা জানো যে ভ্রূণ স্তর বলতে আমরা নর্মালি বুঝে থাকি যে অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যান্ডোডাম। অ্যাক্টোডাম মানে মায়ের, মেসোডাম মানে মাঝখানে, অ্যান্ডোডাম মানে ভিতরের। এটাই হচ্ছে ভ্রূণ স্তর। তো কিছু কিছু প্রাণী আছে 2টা স্তর থাকে, কিছু কিছু প্রাণী আছে 3টা স্তর থাকে। যারা 2টা স্তর থাকে তাদেরকে বলে দ্বিস্তরী প্রাণী, ডিপ্লোব্লাস্টিক। যাদের 3টা স্তর থাকে তাদেরকে বলে ত্রিস্তরী প্রাণী, ট্রিপ্লোব্লাস্টিক। এটাই হচ্ছে এর প্রকার। তো আশা করি বুঝতে পারছো। এবার আসো, শুধু এটা মনে রাখলে হবে না যে কোন ধরনের প্রাণী কোন কোন স্তর দেখা যায়। মানে আমি বলতে চাচ্ছি যে দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী কারা কারা, কোন পর্বে এগুলো দেখা যায়, এটাই। তার মানে আমি এখানে বুঝাতে যাচ্ছি যে ভ্রূণ স্তর কি, এটা আবার সেম দেখো এর প্রকার প্লাস কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়। সেম একই প্রশ্ন, কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়, একই প্রশ্ন। যেমন আমি যদি বলি পরিফেরা পর্বে কোনো ভ্রূণ স্তর নাই, তার মানে তুমি পরিফেরা পর্বে ভ্রূণ স্তর পাবে না। নিডারিয়া পর্বে আছে, নিডারিয়া পর্বে 2টা স্তর আছে। দ্যাটস ওয়াই আমরা নিডারিয়া পর্বের প্রাণীকে দ্বিস্তরী প্রাণী বলি। নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে একমাত্র প্রাণী যাদের ভ্রূণ স্তর 2টা, তাই এদেরকে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। তাহলে নিডারিয়া পর্বে পাচ্ছ। তারপর নিডারিয়ার পর যাও প্লাটিহেলমিনথেস, এরা ত্রিস্তরী প্রাণী, মানে হচ্ছে তাদের ভ্রূণ স্তরে 3টা লেয়ার আছে, অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যান্ডোডাম। প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত সবাই ত্রিস্তরী প্রাণী। আমি এটাই বুঝাতে যাচ্ছি কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট উইথ এক্সাম্পল মনে রাখতে হবে। উইথ এক্সাম্পল ধরো আমি যদি বলি হাইড্রা ভ্রূণ স্তর, মানে হাইড্রা ভ্রূণে কয়টা স্তর আছে, তার মানে হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। আর তোমরা জানো নিডারিয়া পর্বের প্রাণীতে 2টা স্তর থাকে। তাহলে আমাকে বলো হাইড্রার কয়টা স্তর, ভ্রূণ স্তর থাকবে? 2টা। এটাই আমি বুঝাতে চাচ্ছি। ধরো প্লাটিহেলমিনথেস পর্বে কয়টা? 3টা স্তর। এবার প্লাটিহেলমিনথেস পর্বের একটা প্রাণীর নাম যদি তুমি জানো তাহলে ওইটার ভ্রূণ স্তর কয়টা এটাও তুমি বুঝতে পারবে। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি। উইথ এক্সাম্পল মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এক্সাম্পল আসবে বেশি। নাম্বার 4 সিলম কি? খুবই ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসেও সিলম নিয়ে এমসিকিউ দেখেছি। সিলম কি? এর প্রকার কয় ধরনের? সিলম 3 ধরনের। এসিলোমেট, এসিলম, তারপর সুডোসিলম, ইউসিলম। অবশ্যই শুধু প্রকার জানলে হবে। কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় লিখে দিছি গত ক্লাসে। তাহলে আমি ডট দিচ্ছি, দেখো কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় উইথ এক্সাম্পল। তাহলে এর প্রকার কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়, এই যে এটাই আমি ডট দিছি। কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় উইথ এক্সাম্পল মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে ভাইয়া ভিডিও পজ হচ্ছে? রিয়েলি ভিডিও পজ হচ্ছে? একটু কমেন্টে জানাও। না আমি তো দেখতেছি ভিডিও ঠিক আছে। না ভিডিও ঠিক আছে। দেখো সিলম কি গেল। এবার আসো আরো কিছু প্রশ্ন হতে পারে। যেমন দেখো নটোকট কি? তোমরা নটোকট কি পড়ছো? নটোকট হচ্ছে ভ্রূণ অবস্থায় দেহের পৃষ্ঠের মধ্যরেখা বরাবর, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর একটা দণ্ডাকার কি থাকে, দণ্ড থাকে, যেটাকে আমরা নটোকট বলি। ঠিক আছে, নটোকট কি আসতেই পারে পরীক্ষায়। তারপর আরো কিছু কোশ্চেন আসতে পারে। যেমন দেখো ট্যাক্সন কি? ট্যাক্সন কি? তোমরা জানো শ্রেণীবিন্যাসের একক হচ্ছে ট্যাক্সন, তাই না? কয়টা ধাপ আছে? 5টা। অনেকগুলো শ্রেণীবিন্যাসে কতগুলো ধাপ আছে, ওই ধাপগুলোকে আমরা কি বলি? ট্যাক্সন বলি। যেমন সবার শুরুতে আমরা কিংডম লিখি, তারপর ফাইলাম লিখি, তারপর কি লিখি?
ফাইলামের পর ক্লাস লিখি, এভাবে লিখি না, এগুলো হচ্ছে এক একটা ট্যাক্সন। তাহলে ট্যাক্সন কি আসতে পারে? তারপর ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি ভাই ট্যাক্সোনমি বুঝতেছেই পারতেছ, মানে ট্যাক্সোনমি মানে হচ্ছে এটা এমন একটা শাখা যেখানে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় বা শ্রেণীবিন্যাস নিয়ে কি করা হয়, স্টাডি করা হয়। এটা হচ্ছে এমন একটা শাখা যেখানে শ্রেণীবিন্যাস নিয়ে স্টাডি করা হয়। ট্যাক্সোনমি কি আসতে পারে? তারপর এটা আসতে পারে যে ট্যাক্সোনমিক হায়ারার্কি, এটাও আসতে পারে যে ট্যাক্সোনমিক, ট্যাক্সো এগুলো ভাই বইয়ে পাবা, চিন্তা করার কিছু নাই, বইয়ে পাবা। ট্যাক্সোনমিক হায়ারার্কি এটা হচ্ছে ওই যে আমরা যে কিংডম লিখি, তারপর ফাইলাম লিখি, ক্লাস লিখি, তারপর অর্ডার লিখি, বর্গ লিখি, ঠিক আছে, তারপর জেনাস লিখি, তারপর কি লিখি, হ্যাঁ জেনাস, তারপর স্পিসিস, এগুলো লিখি না, এগুলোকে একসাথে কি বলে? ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে, বইয়ে পাবা। এগুলোকে একসাথে কি বলে? ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কি কি? তাহলে 5 ধরনের কোয়েশ্চেন আমি বললাম, আরও আছে, টোটাল 18টা আছে। খেয়াল করে এগুলো পড়লে তোমার জ্ঞান অনুধাবনমূলক কমন পড়বে। এগুলো যদি পড়ো তাহলে তোমার জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন পড়বে। আমি পুরা বই আমি মেন বই থেকে দিচ্ছি, মেন বইয়ে যা যা আছে সবগুলো আমি একসাথে তুলে ধরতেছি, তো তুমি পড়ার সময় ওভাবেই পড়বা। তাহলে 5টা গেল। 6 নাম্বার হচ্ছে দ্বিপদ ও ত্রিপদ নামকরণ কি? দ্বিপদ ও ত্রিপদ নামকরণ কি? দ্বিপদ ও ত্রিপদ নামকরণ কি? দেখো তোমরা তো দ্বিপদটা জানো তাই না? দ্বিপদ মানে হচ্ছে জেনাস ও স্পিসিস মিলে যে বৈজ্ঞানিক নামটা করা হয় এটাই হচ্ছে দ্বিপদ নামকরণ, যার প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ত্রিপদ কি? ত্রিপদও আছে। ত্রিপদ হচ্ছে যে জেনাস আর স্পিসিস তো নিচ্ছ, স্পিসিসের পাশাপাশি সাব স্পিসিসটাও নিচ্ছি আমরা। তাহলে খেয়াল করো ত্রিপদ মানে কি? ত্রিপদ মানে হচ্ছে জেনাস প্লাস স্পিসিস প্লাস সাব স্পিসিস, তো 3টা মিলে নামকরণটা হয়েছে বিধায় এটার নাম হচ্ছে ত্রিপদ নামকরণ। আশা করি বুঝতে পারছো দ্বিপদ ও ত্রিপদ নামকরণ কি, আশা করি বুঝতে পারছো। তাহলে 6 নাম্বার গেল। তারপর আরও আছে হ্যাঁ আরও আছে, দেখা যাচ্ছে। ওকে দেখো 7 নাম্বার কি? দেখো প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা কি এর প্রকার। খেয়াল করো ভাই, এর প্রকার। তারপর আর কি বলবো, এর প্রকার কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়, কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়, উইথ এক্সাম্পল, তাহলে প্রতিসাম্যতা কয় ধরনের তোমরা জানো? অপ্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা, হ্যাঁ মানে অপ্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা, গোলীয় প্রতিসাম্যতা, ঠিক আছে, তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, দ্বি অরীয় প্রতিসাম্যতা, এরকম 5 ধরনের আছে না? তো 5 ধরনের প্রতিসাম্যতা কি এবং এর প্রকার এবং কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় উইথ এক্সাম্পল। এক্সাম্পলটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি পর্বটা মনে রাখতে পারো, এক্সাম্পল মনে রাখা কোনো ব্যাপার না। তো কোন পর্বে কোন প্রকার পাওয়া যায়, যেটা আমি গত ক্লাসে লিখে দিছি। তো এক্সাম্পলটা অবশ্যই মনে রাখতে হবে। এরকম আসবে নিচের কোন পর্বের প্রাণীটি হচ্ছে অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্য, নিচের কোন পর্বের প্রাণী অরীয় প্রতিসাম্য। তো এভাবে জিজ্ঞেস করবে, তখন তোমাকে পারতে হবে না। তো এভাবেই পড়বা, সিস্টেমেটিক্যালি পড়বা, তাহলে তুমি মনে রাখতে পারবা। তুমি একসাথে এই জিনিসটা পড়ে ফেলবা, তাহলে এমসিকিউ কাভার হবে, সৃজনশীলের প্রশ্নের উত্তরও কাভার হবে। তাহলে 7 গেল। 8 নাম্বার হচ্ছে খণ্ডকায়ন কি? খণ্ডকায়ন কি এর প্রকার কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় উইথ এক্সাম্পল। কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় উইথ এক্সাম্পল। দেখা যাচ্ছে খণ্ডকায়ন কি এর প্রকার, খণ্ডকায়ন কি এর প্রকার কোন পর্বে। ট্যাক্সোনমিক হায়ারার্কি কি জিজ্ঞেস করছো না? আবার বলছি, ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে যে ওই যে তোমরা শ্রেণীবিন্যাস করার জন্য ট্যাক্সনগুলা লিখো, ট্যাক্সনগুলা যেমন কিংডম, কিংডমের পর কি লিখো ফাইলাম, ফাইলামের পর কি লিখো ক্লাস, ক্লাসের পর অর্ডার, অর্ডারের পর জেনাস, জেনাসের পর স্পিচ। এগুলো এখানে এগুলোকে একসাথেই বলা, বা এই যেগুলো লিখতেছো এই শ্রেণীবিন্যাসের এই ধাপগুলোকে একসাথে কি বলে? ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। বইয়ে আছে, খুব বইয়ে পিকচার সহ দেখানো আছে, দেখে নিবা। আমি মুখে বলতেছি, তোমরা খাতায় লিখো। খণ্ডকায়ন পড়ছো না? খণ্ডকায়ন
খণ্ডকায়ন কি এর প্রকার, দুই ধরনের প্রকার আছে, একটা হচ্ছে সম্পূর্ণ খণ্ডকায়ন, একটা হচ্ছে অসম্পূর্ণ খণ্ডকায়ন। কোন পর্বে কোন প্রকার পাওয়া যায় বা এবার মনে রাখতে পারো উইথ এক্সাম্পলটা মনে রাখতে পারো, পরীক্ষায় আসে, ঠিক আছে। তো খণ্ডকায়ন কি, ধরো ইয়াতে আসলো, কতে আসলো, এরকম প্রশ্ন একটা আসতে পারে খণ্ডকায়ন, অথবা ধরো এক্সাম্পলগুলো এমসিকিউতে আসলো যে খণ্ডকায়নের কোন কোন পর্বে প্রাণীতে পাওয়া যায়, নিচে অপশন দিবে, তখন তুমি বলতে পারবে। তাহলে খণ্ডকায়ন কি গেল। তাহলে আমি 8টা কোয়েশ্চেন লিখে দিছি। আমি উপরের দিকে একটু মুছা শুরু করি, এখান থেকে একটু মুছা শুরু করি, এদিক দিয়ে আরও কিছু কোয়েশ্চেন আছে, তো আমি এগুলো একটু লিখে দিচ্ছি, এগুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখো দেখো 9 নাম্বার কোয়েশ্চেন, তোমরা আমার সাথে সাথে লিখবা। 9 নাম্বার কোয়েশ্চেন যে ট্যাগমেটাইজেশন কি, ট্যাগমেটাইজেশন কি, কোন পর্বে পাওয়া যায়, কোন পর্বে পাওয়া যায়, উইথ এক্সাম্পল, ট্যাগমেটাইজেশন তোমরা পড়ছো আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের এই ট্যাগমেটাইজেশন পাওয়া যায়, মানে অনেকগুলো খণ্ডকায়ন মিলে একটা এরিয়া তৈরি করে, অনেকগুলো খণ্ডকায়ন মিলে একটা এরিয়া তৈরি করে, ওই এরিয়াটাকে বলা হয় ট্যাগমাটা। তো ট্যাগমেটাইজেশন কি, অথবা প্রশ্নে এটাও আসতে পারে ট্যাগমাটা কি, তো এখানে অবলিক দিয়ে লিখো, প্রশ্নে এটাও আসতে পারে ট্যাগমাটা কি, ট্যাগমাটা কি, ওই এরিয়াটাকেই বলা হয় ট্যাগমাটা, ঠিক আছে। ওই যে অনেকগুলো খণ্ডকায়ন মিলে যে এরিয়া তৈরি করে, ওই এরিয়াটাকে ট্যাগমাটা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের তুমি এটা পাবা, তো এক্সাম্পলগুলো মনে রাখতে পারবা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কারা কারা, বিভিন্ন কীট পতঙ্গ, সবগুলা ঘাস ফড়িং, তার তেলা পোকা, তারা সবাই আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাদের ট্যাগমাটা থাকবে, মানে তাদের ট্যাগমেটাইজেশন পাওয়া যাবে। তো একটা জিনিস আমি মিস দিছি, সেটা হচ্ছে যে তোমরা এখানে লিখবা যে খণ্ডকায়ন কিতে লিখবা, আমি এটা লিখি নাই, খণ্ডকায়ন কিতে এটা লিখো তোমরা, তা আমি তো এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখবা খণ্ডকায়ন কিতে, মানে 8 নাম্বার কোয়েশ্চেনে লিখবা এই প্রশ্নটা। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সোমাইট বা ম্যাটামিয়ার কি, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা কয় নাম্বার কোয়েশ্চেনে লিখবা, 8 নাম্বার কোয়েশ্চেনে। সোমাইট মানে খণ্ডকায়নের সাথেই, বা ম্যাটামিয়ার কি, এটা একদম সোজা। সোমাইট বা ম্যাটামিয়ার হচ্ছে ওই যে খণ্ডকগুলো তো একটা থাকে না, খণ্ডক অনেকগুলো থাকে, ওই প্রতিটা খণ্ডককে কি বলা হয়, সোমাইট বা ম্যাটামিয়ার বলা হয়। এটা পরীক্ষা আসতে পারে, সোমাইট বা ম্যাটামিয়ারকে, প্রতিটা খণ্ডকগুলোকে কি বলে, সোমাইট বা ম্যাটামিয়ার বলে, এটাও প্রশ্ন আসতে পারে। তো তাহলে গেল 10 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা লিখো, সেটা হচ্ছে যে অস্টিয়া কি, স্পিকিউল কি, স্পঞ্জোসিল কি, এগুলা কোথায় পাওয়া যায় বলো তো, এগুলো পরিফেরা পর্বে পাওয়া যায়। অস্টিয়া নামক ছিদ্র থাকে, অসংখ্য ছিদ্র তাদের দেহে, স্পিকিউল নামক কাঁটা থাকে তাদের দেহে, চুনময় কাঁটা, স্পঞ্জোসিল নামক একটা প্রশস্ত গহ্বর থাকে, এগুলো তুমি পরিফেরা পর্বে পাবা। তো ডেফিনেশন এভাবে আসবে যে অস্টিয়া কি, স্পিকিউল কি, স্পঞ্জোসিল, এগুলো কোথায় পাবা, পরিফেরা পর্বতে পাবা, ঠিক আছে। আরেকটা পাবা, সেটা হচ্ছে কোয়ানোসাইট কি, এটা হচ্ছে একটা বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ, কার, অবশ্যই পরিফেরা পর্বের। তাহলে এখানে আমি 4টা একসাথে লিখে দিয়েছি। অস্টিয়া কি, এটা কোথায় পাবা, এই 4টা ডেফিনেশন তুমি পরিফেরা পর্বতে পাবা। তো এই এগুলো ইয়াতে আসে, কিসে, ডেফিনেশনে আসে, কতে আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে, ঠিক আছে। তারপর হচ্ছে 11 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সমুদ্রের ফুল কাদের এবং কেন বলা হয়, সমুদ্রের ফুল কাদের এবং কেন বলা হয়, দেখো সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়া পর্বের প্রাণীদের, কেন বলা হয়, কারণ নিডারিয়া পর্বের প্রাণীগুলা ভাই
খুব সুন্দর দেখতে, হ্যাঁ তারা সমুদ্রের সৌন্দর্যটা বর্ধন করে, যেরকম ফুল পরিবেশের সৌন্দর্যটা বর্ধন করে, পরিবেশের সৌন্দর্যটা ফুল, তেমনি নিডারিয়া পর্বের প্রাণীগুলো খুব সুন্দর হয়, তারা সমুদ্রের সৌন্দর্যটা বর্ধন করে ফুলের মতো, তাই দ্যাটস ওয়াই তাদেরকে সমুদ্রের ফুল বলা হয়। কাদের? অবশ্যই নিডারিয়া পর্বের। কেন? এটাও লিখবা। তারপর এখান থেকে আসতে পারে নিডোসাইট কি, নিডোসাইট কি, তারপর কি লিখতে পারি? হ্যাঁ নিডোসাইট কি লিখলেই হবে। নিডোসাইট কি এটাও মনে রাখতে পারো। আবার এদিক দিয়ে মনে রাখতে পারে ব্লাস্টোসিল কি, ব্লাস্টোসিল কি, এগুলা ভাই সব উত্তর বইয়ে আছে। ব্লাস্টোসিল কি, তারপর ক্লিভেজ কি, ক্লিভেজ কি। দেখো নিডোসাইট হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের প্রাণীদের একটা একটা বিশেষ সেল, যেটা তাদের আত্মরক্ষার কাজ করে, শিকার ধরতে সাহায্য করে। তোমরা যখন দ্বিতীয় চ্যাপ্টারে হাইড্রা পড়বা, এই হাইড্রাতে এই নিডোসাইট সেল নিয়ে স্টাডি আছে, খুবই ইম্পর্টেন্ট। তো ব্লাস্টোসিল কি সেটা তুমি পাবা ভ্রূণ স্তরে। ব্লাস্টোসিল মানে হচ্ছে যে তোমার যে ভ্রূণের একটা বিশেষ কোষের গুচ্ছ, যেগুলোকে কি বলে? ব্লাস্টোসিল বলে। ক্লিভেজটা তো তুমি নাম দেখেই বুঝতেছো, ভ্রূণ স্তরের যে কোষগুলা বারবার বিভাজিত হওয়াটাকে বলা হয় মূলত ক্লিভেজ। ঠিক আছে, তো এগুলো ছোটখাটো প্রশ্নে আসে, বইয়ে পাবা। ওকে, তারপর 10 নাম্বারটা 11 নাম্বার গেল। তারপর আরো কিছু কোয়েশ্চেন আছে, আমার সাথে থাকো। আরো কিছু কোয়েশ্চেন আছে 12 নাম্বার যেটা, সেটা হচ্ছে সিলেন্টরন কি, খুবই ইম্পর্টেন্ট। সিলেন্টরন কি, খুবই ইম্পর্টেন্ট। সিলেন্টরন কি। তারপর আরেকটা প্রশ্ন দেখো যে সিলেন্টরনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়? পরিপাক সংবহন গহ্বর বলা হয়। তার উপর দেখো, মনে রাখবা পরিপাক সংবহনের ইংরেজি নামটাও মনে রাখতে হবে, কারণ প্রশ্নে কিন্তু এভাবেও না বলে এভাবে বলতে পারে গ্যাস্ট্রোভাস্কুলার, এভাবেও বলতে পারে গ্যাস্ট্রোভাস্কুলার। এখন তুমি যদি এটার মিনিং না জানো, গ্যাস্ট্রোভাস্কুলার এর মিনিং যদি না জানো, গ্যাস্ট্রো আসছে গ্যাস্ট্রিক থেকে, মানে পরিপাক থেকে, আর ভাস্কুলার মিন্স সংবহন। তো গ্যাস্ট্রোভাস্কুলার মানে পরিপাক সংবহন। পরীক্ষায় আসে যে সিলেন্টরনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়। 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম আসে সিলেন্টরন হচ্ছে যে নিডারিয়া পর্বের প্রাণীর একটা বিশেষ গহ্বর, একটা কি বিশেষ গহ্বর, প্রশস্ত বিশেষ গহ্বর। যেমন সিলেন্টরন শব্দটাকে যদি মাঙ্গো সিল অর্থ হচ্ছে পরিপাক, সিল অর্থ হচ্ছে গহ্বর মানে গর্ত, আর এন্টেরন কথাটার অর্থ হচ্ছে ইন্টেস্টাইন মানে কি জানো তো? ক্ষুদ্রান্ত বলি না, মানে ক্ষুদ্রান্তের কাজ কি? পরিপাক ও শোষণ করে না। তো তাই এটা বোঝাচ্ছে এটা এমন একটা গহ্বর যেটা পরিপাকের কাজে কি করে? সহায়তা করে, যেটা নিডারিয়া পর্বের প্রাণীদের পরিপাকের কাজে কি করে? সহায়তা করে। এই নামটা এভাবে আসছে। তো প্রশ্নে আসে যে সিলেন্টরনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়? কেন বলা হয়? কারণ এটা একটা গহ্বর, যে গহ্বর দিয়ে তারা তাদের খাবারের কি করে? পরিপাক করে। এই গহ্বরের ভিতরে যে কোষ আছে, প্রথমে এটা পরিপাক কাজ করে, নাম দেখে বুঝো, প্রথমে এটা পরিপাকের কাজ করে, মানে গহ্বরের ভিতরে যে সেলগুলো আছে, সেলগুলা ওরা খাবার যখন খাবে, খাবারগুলোকে পরিপাক করে। এখন দেখো সংবহন কেন বলে? এটার কাজ দুইটা। সংবহন কেন বলে? সেটা হচ্ছে পরিপাকের পর যে পুষ্টিগুলো পাওয়া যায়। আমরা জানি যে পরিপাকের পর কি হয়? পুষ্টি পাই না। এখন পুষ্টিগুলো তো একটা সেলে যায় না, পুষ্টিগুলো থ্রু আউট দ্য বডি যায়। তো এটা আবার সংবহনের কাজ করে, মানে ওই গহ্বর দিয়ে যে পুষ্টিগুলো পাওয়া যায়, এটা এই গহ্বর দিয়ে বাইরের যে কোষগুলো আছে সবগুলাতে মানে সে পাঠাই দেয়, সবগুলাতে এই পুষ্টিগুলো এই গহ্বর দিয়ে বাইরের কোষে পাঠাই দেয়। মানে এখানে এরা আবার কি করে? বহিঃকোষীয় পরিপাক করে। এরা আবার বহিঃকোষীয় পরিপাকও করে, যে বাইরের যে কোষগুলো আছে ওখানেও সে কি করে? এটা পরিপাক করে।
ঠিক আছে, অন্তঃকোষীয় হয় আবার বহিঃকোষীয় পরিপাক হয়। তো এরকম একটা ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করছি। তো এটা পরীক্ষা আসে সিলন্টনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়। 13 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রেডুলা কি, রেডুলা কি, ঠিক আছে। তারপর হচ্ছে হিমোসিল কি, হিমোসিল কি, তারপর কি আছে নেফ্রিডিয়া কি, ট্রকোফোর কি, নেফ্রিডিয়া কি, ট্রকোফোর কি। দেখো রেডুলা মানে হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীদের একটা বিশেষ রেতি জিহ্বা থাকে, ওই রেতি জিহ্বাকে বলা হয় রেডুলা। হিমোসিল মানে হচ্ছে হিম অর্থ হচ্ছে রক্ত, সিল মানে হচ্ছে সিলম মানে দেহ গহ্বর, যে দেহ গহ্বরটি রক্তে পূর্ণ তাদেরকে আমরা হিমোসিল বলি। এটা আমি পড়াইছি। হিমোসিল কোথায় কোথায় পাওয়া যায়? আর্থ্রোপোডা পর্বে পাওয়া যায়, তারপর মলাস্কা পর্বে হিমোসিল পাওয়া যায়। তো হিমোসিল মানে হচ্ছে রক্তে পূর্ণ দেহ গহ্বর, যে গহ্বরে রক্ত থাকতে পারে। নেফ্রিডিয়া হচ্ছে এটা একটা রেচন অঙ্গ যেটা আমরা অ্যানিনিডা পর্বে পাই। অ্যানিনিডা পর্বে প্রাণীদের বিশেষ একটা রচন অঙ্গ থাকে যেটাকে নেফ্রিডিয়া বলে। ট্রকোফোর কি? ট্রকোফোর হচ্ছে অ্যানিনিডা পর্বে প্রাণীদের একটা লার্ভা দশা থাকে, ওই লার্ভা দশাটার নাম হচ্ছে ট্রকোফোর। অ্যানিনিডা পর্বে প্রাণীদের একটা লার্ভা দশা থাকে, ওই লার্ভা দশাটার নামই হচ্ছে ট্রকোফোর। এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। 14 নম্বরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এন্ডোস্টাইল কি, এন্ডোস্টাইল কি, এন্ডোস্টাইল কি, ঠিক আছে। তারপর পোর্টাল তন্ত্র কি, পোর্টাল, এগুলো আমি সব পড়াইছি, আমার লেকচার পড়লে তুমি বুঝবা। এন্ডোস্টাইল কি, পোর্টাল তন্ত্র কি, তারপর মায়াটম কি, মায়াটম কি। ভাই এন্ডোস্টাইল হচ্ছে যে গলবিলের ভ্রূণ অবস্থায় গলবিল, কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় গলবিলের নিচে একটা বিশেষ অঙ্গ থাকে যেটা পরিণত প্রাণীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়, এটাকে এন্ডোস্টাইল বলে। পোর্টাল তন্ত্র এটা কি আমি বুঝাইছিলাম, এখানে আর বুঝাতে চাচ্ছি না। মায়োটম কি, ভ্রূণ অবস্থায় তোমার একটা ভ্রূণ অবস্থায় কর্ডাটা পর্বের প্রাণীদের একটা বিশেষ পেশি থাকে, এরকম আকৃতির একটা পেশি থাকে যেটা আমি পড়াইছি, গ্রেটার দেন সাইন আকৃতির একটা পেশি থাকে, এগুলোকে বলে মায়োটম পেশি, এগুলো সব বইয়ে পাবা। তারপর আসো 14 পর 15, সেটা হচ্ছে সাগর ফোয়ারা কাদের এবং কেন বলা হয়। সাগর ফোয়ারা, সাগর ফোয়ারা কাদের এবং কেন বলা হয়। 18টা কোয়েশ্চেন, আমি 15টাতে চলে আসছি। কাদের এবং কেন বলা হয়। এবার আসলে সাগর ফোয়ারা কাদের বলা হয় তোমরা মনে করে দেখো। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের সাগর ফোয়ারা বলা হয় কারণ তাদের একটা বিশেষ অঙ্গ থাকে যেটা হচ্ছে সাইফন, যেটার গর্ত সিস্টেম, অঙ্গটা গর্ত সিস্টেম। এই গর্ত দিয়ে তারা পানি উচ্ছারিত করে, অনেকটা ডলফিনের মতো। ডলফিন যেরকম মুখ দিয়ে পানি উচ্ছারিত করে তেমনি এই প্রাণীরা, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীরা তোমার তাদের ওই বিশেষ গর্ত সাইফন দিয়ে পানি উচ্ছারিত করে বিদায় এদেরকে সাগর ফোয়ারা। ফোয়ারা মিন্স হোয়াট? ঝর্ণা। এই যে ডলফিন যেরকম ঝর্ণা সিস্টেম এভাবে পানি উচ্ছারিত করে, তো তারাও কিন্তু তাদের বিশেষ গর্ত সিস্টেম সাইফন দিয়ে ঝর্ণার মতো পানি উচ্ছারিত করে। ফোয়ারা মিন্স ঝর্ণা, বুঝে গেছে? এবং কেন বলা হয় এটা তো বুঝে গেছে কেন বলা হয়। আচ্ছা, তারপর প্রশ্ন আসে এরকম যে হ্যাগফিশ ও ল্যাম্প্রে কোন শ্রেণীর মাছ? হ্যাগফিশ ও ল্যাম্প্রে কোন শ্রেণীর মাছ এবং এদের মধ্যে পার্থক্য লিখো, এবং এদের মধ্যে পার্থক্য লিখো। হ্যাগফিশ ও ল্যাম্প্রে, খেয়াল করো, হ্যাগফিশ ও ল্যাম্প্রে কোন শ্রেণীর মাছ এবং এদের মধ্যে পার্থক্য লিখো। ভালো করে খেয়াল করো, হ্যাগফিশ ও ল্যাম্প্রে কোন শ্রেণীর মাছ এবং এদের মধ্যে পার্থক্য লিখো। তোমাদেরকে পড়াইছি, হ্যাগফিশ পড়াইছি, ল্যাম্প্রে পড়াইছি। তো এরা কোন শ্রেণীর মাছ তোমরা জানো। হ্যাগফিশ হচ্ছে মাইক্সিনি আর ল্যাম্প্রে হচ্ছে পেট্রোমাইজন টিটা। তাদের মধ্যে আমি কম্পেয়ার করে করে তোমাদেরকে পড়াইছি, পার্থক্য বের করে করে পড়াইছি, তাহলে এদের মধ্যে পার্থক্য লিখতে পারবা। বুঝে গেছে? আমি পড়াইছি ওভাবে। 15 পর আসো, 15 পর আসো এদিকে।
16 নাম্বার 16 দেখো 16 সেটা হচ্ছে যে হেটেরো হোমো এবং ডাইফি সার্কেল বলতে লেজ বলতে কি বুঝো হেটেরো হোমো ও ডাইফি সার্কেল লেজ বলতে কি বুঝো ডাইফি সার্কেল লেজ বলতে কি বুঝো এটা আমরা কোথায় পড়াইছিলাম বলো তো সেটা হচ্ছে মাছের শ্রেণীতে কি কি কন্ড্রিকথ্রিস অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজি এই তিনটা শ্রেণীর মাছের তিন ধরনের পুচ্ছ পাখনা পাওয়া যায় তিন ধরনের লেজ পাওয়া যায় হোমো হেটেরো মানে হচ্ছে ভিন্ন টাইপসের লেজ মানে দুইটার আকৃতি সেম না হোমো মানে হচ্ছে দুইটার আকৃতি সমান ডাইফিসার মানে হচ্ছে পুচ্ছ পাখনা এবং অঙ্কীয় পাখনা দুটো একসাথে মিলে গিয়ে একটা লেজ তৈরি করে এটা এগুলো পরীক্ষায় আসে হেটেরো হোমো এবং ডাইফি সার্কেল লেজ বলতে কি বুঝো এবং এই লেজগুলো দেখে তুমি মাছ কি করতে পারবা আইডেন্টিফাই করতে পারবা এটা কোন শ্রেণীর মাছ ওইটা কোন শ্রেণীর মাছ ঠিক আছে ওকে তারপর বায়ুথলি বা পটকার কাজ বায়ুথলি বা পটকার কাজ বায়ুথলি বা পটকার কাজ 17 নাম্বার সেটা হচ্ছে এন্ডোথার্মিক একটোথার্মিক কি এন্ডোথার্মিক একটোথার্মিক কি খেয়াল করো এন্ডোথার্মিক হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না একটোথার্মিক হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে যেমন অ্যামফিবিয়া পর্বের প্রাণীরা যেমন ব্যাং হচ্ছে একটোথার্মিক মানে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে সাথে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় ওঠানামা করে সো এটা বোঝা গেছে তারপর আসো যে এখানে আরেকটা কোয়েশ্চেন লিখবা সেটা হচ্ছে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট এই প্রশ্নটা তো খুবই কমন পরীক্ষায় আসে কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় এটা খুবই কমন একটা কোয়েশ্চেন গত ক্লাসেও পড়াইছি তো তোমরা এটা করবা লাস্ট কোয়েশ্চেন 18 নাম্বার দেখো সেটা হচ্ছে ক্রেনিয়াটা বা টিউনিকাটা বলতে কি বুঝো ক্রেনিয়াটা এবং টিউনিকাটা বলতে কি বুঝো তোমরা ভালো করে খেলো ক্রেনিয়াটা আমরা কাদেরকে বলি ক্রেনিয়াটা বলি আমরা তাদেরকে যারা ভার্টিবাটা পর্বের প্রাণী কারণ ক্রেনিয়াটা শব্দটা আসছে ক্রেনিয়াম থেকে ক্রেনিয়াম মানে হচ্ছে এটা করোটি যেখানে মস্তিষ্ক অবস্থান করে তো কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যে মস্তিষ্ক থাকে এটা করোটির ভিতরে অবস্থান করে বা ভার্টিবাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে তো এদেরকে বলা হয় ক্রেনিয়াটা টিউনিকাটা কাদেরকে বলা হয় তাহলে ক্রেনিয়াটা কাদের বলা হয় ভার্টিবাটা কেন বলা হয় কারণ ভার্টিবাটা পর্বের প্রাণীদের যে মস্তিষ্ক থাকে না মস্তিষ্কটা ক্রেনিয়ামে অবস্থান করে ক্রেনিয়াম মানে কি করোটিতে অবস্থান করে এই যে অংশটা করোটিতে তারপর টিউনিকাটা কাদেরকে বলা হয় টিউনিকাটা বলা হয় ইউরোকর্ডাটাকে কারণ খেয়াল করো আমরা যখন ইউরোকর্ডাটা বৈশিষ্ট্য পড়ছিলাম ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের যে ত্বকটা থাকে ত্বকটা টিউনিক নামক একটা সেলুলোজ নির্মিত আবরণ দিয়ে গঠিত ঢাকা থাকে টিউনিক নামক তো টিউনিক থেকে আসছে টিউনিক এটা ওকে তারপর ডায়াফ্রাম কি তোমরা সবাই ডায়াফ্রাম চিনো ডায়াফ্রাম হচ্ছে একটা মাংসল পেশি যেটা ভার্টিবাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে বক্ষ এবং উদর গহ্বরকে আলাদা রাখে এটা হচ্ছে আমার একটা মাংসপেশি যেটা ভার্টিবাটা পর্বের প্রাণীদের বক্ষ এবং উদর গহ্বরকে আলাদা রাখে এটা আমিও জানো ডায়াফ্রাম কি তারপর এরকম আসতে পারে লার্ভা কি তোমরা সবাই লার্ভা কথাটা শুনে থাকো এই চ্যাপ্টারে তো লার্ভা কথাটা শুনছো কিন্তু অনেকে কিন্তু লার্ভা অ্যাকচুয়ালি জিনিসটা বলতে কি বুঝে এটা বুঝো না দেখো লার্ভা বলতে বোঝাচ্ছে যেটা এটা একটা বাচ্চা অবস্থা বলতে পারো বা পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার একটা অবস্থা মানে এটা বলতে পারো বাচ্চা এবং পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার মধ্যবর্তী একটা অবস্থা যে অবস্থায় একটা প্রাণী তোমার ভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য
তাকে মানে পুরো চারদিকে তার একটা প্রোটেকশন নিয়ে ফেলে বলতে পারো। যেমন বিভিন্ন মদ দেখবা বা প্রজাপতি দেখবা, মদগুলা ওগুলো কি হয় যে ওদের লার্ভা স্টেজে এরা মানে একটা খোলসের ভিতরে এরা ঢাকা থাকে, তাহলে এরা এটা এমন একটা অবস্থা যে অবস্থায় মানে এরা পরিবেশের একটা প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে, তবে স্টিল এখন এরা পূর্ণাঙ্গ প্রাণী না। ওই মদটা আস্তে আস্তে প্রজাপতি হবে, মানে খোলস থেকে বের হয়ে পূর্ণাঙ্গ প্রাণী হবে। ওই যে খোলসের মধ্যে ছিল না, ওটাই হচ্ছে লার্ভা দশা। তো লার্ভা দশা মানে হচ্ছে এটা তোমার বাচ্চা এবং পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার একটা মধ্যবর্তী অবস্থা। এই দশা পার করেই তাকে পূর্ণাঙ্গ প্রাণী হতে হবে। তো লার্ভার একটা ডেফিনেশন আছে, তোমরা ডেফিনেশনটা যে হয়তো বইয়ে না পাইলেও কালেক্ট করে নিবা, গুগলে সার্চ মারলে কিন্তু লার্ভার ডেফিনেশন চলে আসবে, ঠিক আছে? অথবা আমাকে বললে আমি বলে দিব, কারো যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিও, আমি সুন্দর করে লিখে দিব। তো লার্ভা কি এটা আসবে, ওকে। তারপর আরও কিছু কোয়েশ্চেন আসতে পারে। তিমি মাছ নয় কেন? তিমি মাছ নয় কেন খুবই কমন একটা কোয়েশ্চেন। আমরা সচরাচর তিমি মাছ বলি, কিন্তু তিমি তো কিন্তু মাছ নয়। আমরা যতই তিমিকে মাছ বলি, তিমি কিন্তু মাছ নয়। তিমি হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী। তাহলে তিমিকে কেন আমরা মাছের আন্ডারে করিনি? খেয়াল করো, মাছের কিন্তু 3টা শ্রেণী আছে, তাইলে আমরা তিমিকে ওখানে দিতে পারতাম না, তাহলে তিমি তো মাছ না, তো তিমিকে কেন আমি মাছের আন্ডারে দিব? তো তিমি মাছ নয় কেন ব্যাখ্যা করতে হবে, কারণ তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তিমির ক্লাস হচ্ছে ম্যামেলিয়া। আমরা যেরকম ম্যামেলিয়া, তিমিও ম্যামেলিয়া, দ্যাটস ওয়াই তিমি মাছ না, কারণ তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তারপর আরও কিছু কোয়েশ্চেন আসে, যেমন বাদুড় বা প্রজাপতি, বাদুড় বা প্রজাপতি পাখি নয় কেন? পাখি নয় কেন এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। বাদুড় বা প্রজাপতি পাখি নয় কেন? এখন দেখো, পাখি বললে আমরা সচরাচর কি বুঝি? উঠতে পারে। পাখি বললে কি বলি? উঠতে পারে। তাহলে বাদুড়ও তো উঠতে পারে, প্রজাপতিও তো উঠতে পারে, তাদেরকে এখন আমরা পাখি বলতেছি না? ভাবার বিষয় না? বাদুড়ও উঠতে পারে, প্রজাপতিও উঠতে পারে, তাহলে তাদেরকে এখন আমি পাখি বলতেছি না। বা এই কোয়েশ্চেনটা এরকমও হইতে পারতো, পাখি নয় কেন বা তারা এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত নয় কেন? তারা এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত নয় কেন? দেখো, এভিস শ্রেণী মানে হচ্ছে কোন শ্রেণী? পাখির শ্রেণী। এই শ্রেণীতে কারা থাকবে? পাখি থাকবে। এরা যদি বাদুড় বা প্রজাপতি যদি পাখি হতো তাহলে এভিস শ্রেণীতে থাকতো। এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। দেখো কেন থাকবে না, কারণ বাদুড় একটা স্তন্যপ্রাণী প্রাণী। বাদুড় উঠতে পারলেও তারা কিন্তু স্তন্যপ্রাণী প্রাণী, মানে তাদের বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে। এই জন্য বাদুড়ের শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া, মানে আমাদের শ্রেণী। দ্যাটস ওয়াই বাদুড় উঠতে পারলেও এভিস শ্রেণী অন্তর্ভুক্ত নয় বা পাখি নয়। এবার আসে প্রজাপতি কেন পাখি নয়? প্রজাপতি তো উঠতে পারে। দেখো, প্রজাপতি উঠতে পারলেও পাখি নয়, কারণ প্রজাপতি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলোর সাথে প্রজাপতির বৈশিষ্ট্য মিলে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলোর সাথে প্রজাপতি বৈশিষ্ট্যগুলো মিলে। তো প্রজাপতি উঠতে পারলো, এই জন্য প্রজাপতি কি নয়? পাখি নয়, ঠিক আছে? বিভিন্ন কীটপতঙ্গও কিন্তু উঠতে পারে। খেয়াল করো, বিভিন্ন কীটপতঙ্গও কিন্তু উঠতে পারে। ঘাস ফড়িং উঠতে পারে, তাহলে ঘাস ফড়িং কিন্তু পাখি নয়। তো এভাবে যখন বলবে তখন তোমার ব্যাখ্যাটা শ্রেণী দিয়ে আনতে হবে, মানে এটা কেন পাখি নয়। কারণ সিম্পল, এরা পাখি নয় এই জন্য বাদুড় পাখি নয়, এই জন্য কারণ বাদুড় হচ্ছে একটা স্তন্যপ্রায়ী প্রাণী এবং স্তন্যপ্রায়ী প্রাণী শ্রেণী হচ্ছে কি? ম্যামেলিয়া। এভাবে ব্যাখ্যা করতে হবে। সো এরকম কোয়েশ্চেন আসে। তাহলে আমি যত ধরনের কোয়েশ্চেন সম্ভব আমি প্রায় 18 ধরনের কোয়েশ্চেন তোমাকে লিখে দিয়েছি। এই 18 ধরনের কোয়েশ্চেনে আছে জ্ঞানমূলক প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে। এগুলো যদি তুমি একটা চ্যাপ্টার শেষ করে এগুলো যদি তুমি পড়ো, তো তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই 18 ধরনের কোয়েশ্চেন পড়বো এই চ্যাপ্টারের, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কভার হবে ইনশাল্লাহ। তো এতটুকু গেল, আমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক বুঝে ফেললাম। তো আমরা গত ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমি চাইলে একটা সৃজনশীল প্র্যাকটিস করাতে পারি, আরেকটা করাতে পারি। চলো আরেকটা করি, আরেকটা সৃজনশীল আমরা একটু প্র্যাকটিস করি। যেমন দেখো, এখানে সৃজনশীল যদি প্র্যাকটিস করি আমরা, ধরো এটা হচ্ছে আমাদের ছক 1, এটা হচ্ছে আমাদের ছক 2,
ছক 1-এ আছে তোমার রুই মাছ, গোলকৃমি, রুই মাছ, গোলকৃমি, ফিতাকৃমি, 3টা প্রাণী আছে, খেয়াল করো। ছক 1-এ আছে রুই মাছ, গোলকৃমি, ফিতাকৃমি। ভাইয়া বাটারফ্লাই পাখি নয় কেন? ওই যে বাটারফ্লাই পাখি নয় কেন, এটা সিম্পল একদম। কারণ হচ্ছে বাটারফ্লাই পাখি নয় এই জন্য কারণ আর্থ্রোপোডা পর্বের প্রাণী যেগুলো আছে তাদের বৈশিষ্ট্য যেটা, ওই বৈশিষ্ট্যগুলোর সাথে প্রজাপতির বৈশিষ্ট্য মিলে যায়। তো প্রজাপতি বৈশিষ্ট্যের সাথে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য মিলে যায়, এই জন্য প্রজাপতি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। সোজা হিসাব, প্রজাপতি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। যদি পাখি হতে হয় তাহলে তাকে এবি শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, যেটা হচ্ছে পাখির শ্রেণী। সিম্পল, আমি যদি বলি তুমি কোন শ্রেণীর মানুষ, আমি কোন শ্রেণীর মানুষ, ঠিক আছে? আমি যে শ্রেণীর মানুষ তুমি সে শ্রেণীর মানুষ না, কেন না? এটা তুমি নিজে ভালো বুঝতেছ, ঠিক আছে? তুমি স্টুডেন্ট, আমি হচ্ছে শিক্ষক, তাহলে আমার মধ্যে ডিফারেন্স আছে। এখন আমি চাইলে এখন স্টুডেন্ট হতে পারতেছি না, কারণ আমি আপাতত তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমি শিক্ষক, তাহলে আমার শ্রেণী আলাদা, তোমার শ্রেণী আলাদা। এখন তোমার শ্রেণী আর আমার শ্রেণী আলাদা কেন, এটা তুমি বুঝতেছো, কারণ তুমি শিখতেছো আর আমি শিখাচ্ছি। আমি শিখাচ্ছি যেহেতু আমি এই জন্য শিক্ষক, তুমি শিখতেছো যেহেতু সেই জন্য তুমি হচ্ছে ছাত্র। তাহলে প্রজাপতি কেন পাখি নয়? কারণ পাখি হতে হলে অ্যাবিস শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। প্রজাপতি কিন্তু অ্যাবিস শ্রেণীর অন্তর্ভুক্ত না, সে হচ্ছে আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন কেন আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত কেন? কারণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো প্রজাপতির সাথে মিলে যায়, এজন্য প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। শুধু উড়লেই যে পাখি হবে তা কিন্তু না, বিভিন্ন কীট পতঙ্গও কিন্তু উঠতে পারে, ঘাস ফড়িং থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট পোকামাকড় সবগুলো উঠতে পারে। তাহলে যারা উঠতে পারে তারা তো পাখি হতে পারে না। পাখি হওয়ার জন্য কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য মিল থাকতে হবে। ওকে, ছক 1 এটা আছে, ছক 2 দিচ্ছি। ছক 2-এ কি লিখছে? সেটা হচ্ছে ছক 2-এ লিখছে যে ছক 1-এ বিদ্যমান প্রাণীদের দেহ গহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। ছক 2-তে লিখছে সিলম না, ছক 2-তে লিখছে এরকম অ্যাসিলম, সুডোসিলম, তারপর হচ্ছে ইউসিলম, এটাই লিখছে ছক 2-এ। তাহলে খেয়াল করো, ছক 1-এ লিখছে 3টা প্রাণী, একটা হচ্ছে রুই মাছ, গোলকৃমি, ফিতাকৃমি। আর ছক 2-তে সিলম, আমরা যে 3 টাইপসের সিলম পড়ি না, ওই 3টা টাইপসের সিলমের নাম বলছে। এবার আসো গতে কি বলছে, আমরা একটু দেখি। আচ্ছা কখতে বলবো, কখতে লিখছে প্রতিসাম্যতা কি, কতে লিখছে প্রতিসাম্যতা কি। যদিও আমাদের কখটা ম্যাটার না, তবুও আমি বলছি প্রতিসাম্যতা কি, এটা আমি ওখানে লিখে দিছি না। তাহলে ওই যে 18টা কোয়েশ্চেন লিখে দিছি ওখানেই তুমি প্রতিসাম্যতা কি পাবা, তাহলে তুমি এটা শিখছো। খতে লিখছে নিডারিয়া পর্বের প্রাণীদের দ্বিস্তরী বলা হয় কেন? দ্বিস্তরী বলা হয়, ওই দেখছো আমি যে তোমাদেরকে ভ্রূণ স্তর পড়াইছিলাম, মনে আছে একটু আগেই? ভ্রূণ স্তর মানে হচ্ছে কয়টা লেয়ার থাকবে? 3টা হয় 2টা। যেমন কোনো প্রাণীর ক্ষেত্রে 3টা লেয়ার থাকলে তাদেরকে বলে ত্রিস্তরী প্রাণী, 2টা লেয়ার থাকলে তাদেরকে বলে দ্বিস্তরী প্রাণী। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের দ্বিস্তরী বলা হয় কেন বলো তো? কারণ তাদের যে ভ্রূণ স্তর আছে, ভ্রূণ স্তর হচ্ছে 2টা। একটা হচ্ছে বাইরের স্তর যেটা হচ্ছে অ্যাক্টোডার্মিস বা অ্যাক্টোডাম, আরটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর সেটা হচ্ছে অ্যান্ডোডাম বা গ্যাস্ট্রোডার্মিস। মাঝখানের স্তরটা নাই, মেসোডামটা নাই, দ্যাটস ওয়াই নিডারিয়া পর্বের প্রাণীদের দ্বিস্তরী বলা হয়, ওখানেই বলে দিচ্ছি। গতে লিখছে এরকম যে উদ্দীপকের ছক 1-এর প্রাণীগুলাকে ছক 2 মোতাবেক কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। দেখো ছক 1-এর প্রাণীদের, দেখো ছক 1-এর প্রাণীদেরকে ছক 2-এর সাথে তুলনা করে কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। দেখো প্রশ্ন বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি প্রশ্ন না বুঝে যদি ফান্না মাথায় চিন্তা না করে যদি উত্তর লিখতে যাও, তাহলে তোমার কাছে যেটা চাইছে সেটা হয়তো তুমি দিবা না। তোমার কাছে যেটা চাইছে সেটা যদি তুমি না দাও তাহলে উত্তর নাম্বার পাবা না।
তাহলে প্রশ্ন বোঝাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, ছক ওয়ানের প্রাণীদেরকে, ছক ওয়ানের তিনটা প্রাণী আছে, রুই মাছ, গোলকৃমি, ফিতাকৃমি। এই তিনটা প্রাণীকে ছক 2 এর সাথে তুলনা করে কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। দেখো ছক 2 হচ্ছে অ্যাসিলম, সুডোসিলম, ইউসিলম। তো নিশ্চয়ই তুমি বুঝতেছ এই তিনটা প্রাণীর মধ্যে কোনটা অ্যাসিলম, মানে রুই মাছে কি অ্যাসিলম থাকে নাকি সুডোসিলম থাকে নাকি ইউসিলম থাকে, এটাই জানতে যাচ্ছে। গোলকৃমিতে কি সুডোসিলম থাকে, ইউসিলম থাকে না অ্যাসিলম থাকে, এটা জানতে চাচ্ছে। ফিতাকৃমিতে কি অ্যাসিলম থাকে না সুডোসিলম থাকে না ইউসিলম থাকে, এটা জানতে চাচ্ছে। তার মানে প্রশ্ন বুঝছো যে ছক 1 প্রাণীদেরকে ছক 2 এর সাথে তুলনা করে কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। তাহলে তুমি আমাকে বলো রুই মাছের যে দেহ গহ্বরটা, যে সিলমটা কোনটা হবে, এটা না এটা না এটা? দেখি তোমরা আমাকে বলো যে রুই মাছ হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী, রুই মাছ হচ্ছে উন্নত একটা প্রাণী এবং কর্ডাটা পর্বের প্রাণী। তাহলে চিন্তা করো উন্নত প্রাণীতে কোন সিলমটা থাকবে? নিশ্চয় উন্নত সিলম থাকবে। এই তিনটার মধ্যে কোনটা উন্নত সিলম? এই তিনটার মধ্যে হচ্ছে এই ইউ সিলমটাই হচ্ছে উন্নত সিলম। এই তিনটার মধ্যে এই ইউ সিলমটাই হচ্ছে উন্নত সিলম। তাহলে ইউ সিলম হচ্ছে রুই মাছ। তার মানে বুঝতে পারছো গোষ্ঠীভুক্ত করছি, কারণ সহ গোষ্ঠীভুক্ত করতে হবে। কারণ কি লিখবা? ইউসিলমের সংজ্ঞা দিবা, তো ওই সংজ্ঞার সাথে রুই মাছটাকে কম্পেয়ার করবা, তাহলে হয়ে গেছে। বুঝা গেছে? কারণ সহ গোষ্ঠীভুক্ত কেন? রুই মাছ যে দেহ গহ্বরটা ওটা ইউসিলম, প্রকৃত সিলম কেন? প্রকৃত সিলমের ডেফিনেশন দিবা, রুই মাছের সাথে এটাকে মিলাবা। এবার বলো গোলকৃমি আর ফিতাকৃমির মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা গোলকৃমিতে হবে কোনটা ফিতাকৃমিতে হবে? গোলকৃমি কোন গ্রুপ জানো? কোন পর্ব? গোলকৃমি কোন পর্ব, ফিতাকৃমি কোন পর্ব? আগে এটা মাথায় রাখো, গোলকৃমি কোন পর্ব, ফিতাকৃমি কোন পর্ব, তাহলে তুমি বুঝতে পারবা কোনটা অ্যাসিলম কোনটা সুডোসিলম। কারণ তোমাদেরকে আমি গত ক্লাসে একটা চার্ট করে দিছি, ওখানে লিখে দিছি কোন পর্বে কোন সিলম থাকে। তাহলে তুমি যদি বুঝতে পারো গোলকৃমি যে পর্বে, ওই পর্বে যে সিলম থাকে এটাই হবে সেটা। ফিতাকৃমি যে পর্বে, সেই পর্বে যে সিলম থাকে সেটা হচ্ছে সেটা। গোলকৃমি থাকে কোথায় বলো তো? কোন পর্বে গোলকৃমি পাবে? গোলকৃমি পাবে কোথায়? নেমাটোডা না? তাহলে ফিতাকৃমি পাবে কোথায়? তুমি ফিতাকৃমি পাবে কোথায়? প্লাটিহেলমিনথাস না? তাহলে প্লাটিহেলমিনথাসে অ্যাসিলম থাকে আর গোলকৃমিতে সুডোসিলম থাকে। তোমরা দেখবা পর্বতে, দেখবা পর্ব যখন পড়বা প্লাটিহেলমিনথাস পর্বতে অ্যাসিলম থাকে, মানে সিলম নাই, আর নেমাটোডা পর্বে থাকে সুডোসিলম। এটা হচ্ছে নেমাটোডা, এটা হচ্ছে প্লাটিহেলমিনথাস। তাহলে তোমরা বুঝে গেছে, কারণ সহ ব্যাখ্যা করতে পারবা, কারণ ডেফিনেশন লিখবে, এগুলো ডেফিনেশন লিখে কেন এটা বুঝিয়ে দিবা। তাহলে হয়ে গেল আমাদের গড় আনসার। তো প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বোঝা ছাড়া আনসার করতে পারবে না। ঘতে বলছে উদ্দীপকের ছক ওয়ানে এই তিনটার মধ্যে কোন প্রাণী উন্নত? ছক ওয়ানে কোন প্রাণীটি অধিক উন্নত? কোন প্রাণীটি অধিক উন্নত ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বারবার বলছি যে এই অধ্যায়ে বেশিরভাগ কোয়েশ্চেন এরকম হয় যে কোন প্রাণীর চেয়ে কোন প্রাণী উন্নত, আর এটা বোঝার সিস্টেম আমি তোমাকে বলে দিছি, যে পর্ব যত নিচে থাকবে বা যত পরে থাকবে সে পর্ব তত উন্নত। এখন আমি যদি বলি পরিফেরা শু থেকে শুরু করে কর্ডাটা পর্ব পর্যন্ত কোন পর্ব সবচেয়ে উন্নত, তাহলে সবচেয়ে নিচে কোনটা বা সবচেয়ে পরে কোনটা? সেটা হচ্ছে কর্ডাটা। এই জন্য কর্ডাটা পর্বই হচ্ছে সবচেয়ে উন্নত। এখন চিন্তা করো তো, যে পর্ব যত পরে থাকবে নিচে থাকবে সেই পর্ব ততই উন্নত। এখন বলো রুই মাছের পর্ব হচ্ছে কর্ডাটা, গোলকৃমির পর্ব হচ্ছে নেমাটোডা, ফিতাকৃমির পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথাস। এখন তুমি চিন্তা করো, আলহামদুলিল্লাহ, এখন তুমি চিন্তা করো যে কোন পর্বটা সবার নিচে? এই পর্বটা কর্ডাটা, তো কর্ডাটা পর্বের প্রাণী সবচেয়ে নিচে, তো কর্ডাটা পর্বে সবচেয়ে উন্নত হবে। এখন উন্নত হলে বললে তো হবে না, এটা ব্যাখ্যা করতে হবে। আর ব্যাখ্যা করা একদম সিস্টেম একটা ওয়ে আমি বলে দিছি। ব্যাখ্যা করার সময় তুমি বৈশিষ্ট্য কম্পেয়ার করবা। তুমি রুই মাছের বৈশিষ্ট্য মানে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যের সাথে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথাস পর্বের বৈশিষ্ট্য তুলনা করবা। আর বৈশিষ্ট্য তুলনা করলেই বোঝা যাবে কেন উন্নত। কারণ উন্নত অনুন্নত এগুলো বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায়। অনেক স্টুডেন্ট কি করে, এই উন্নতর ব্যাখ্যাটা দিতে পারে না, তারা সাজায় লিখতে পারে না।
উন্নতর ব্যাখ্যা দেওয়া একদম সোজা, বৈশিষ্ট্য দিয়ে উন্নতর ব্যাখ্যা দিবা। এটার বৈশিষ্ট্য যেরকম হবে এদের বৈশিষ্ট্য তেমন উন্নত হবে না। তুমি সিলমের কথাই দেখো, ইউ সিলম, প্রকৃত সিলম, এটা সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য, এটা কম উন্নত, এটা কম উন্নত। তাহলে রুই মাছের দেখো একটা উন্নত বৈশিষ্ট্য পাওয়া গেছে, তার মানে এটা উন্নত না। তো বৈশিষ্ট্য দিতে পারলে তুমি বুঝতে পারবা যে তুমি উন্নতর ব্যাখ্যাটা দিতে পারছো, বৈশিষ্ট্য দিয়ে উন্নতর ব্যাখ্যা দিবা, বুঝা গেছে? আর কোনটা উন্নত হবে সেটা তো ধরতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। ওকে, কোনটা উন্নত হবে বুঝতে পারছো? তাহলে এরকম একটা সৃজনশীল দেখছো, ইজি না একদম। প্রশ্ন বুঝতে হবে। গত ক্লাসে আমি ফিগার দিয়ে দিয়ে কতগুলো আনসার করেছি। ফিগার থাকলে কিভাবে ধরতে হয়, ফিগার দেখে দেখে বুঝতে হবে যে এটা কোন পর্ব। গত ক্লাসে আমি করেছি, যারা গত ক্লাসের ভিডিও দেখো নাই তারা দেখে ফেলবা। গত ক্লাসে অনেকগুলো সৃজনশীল করেছি, ফিগারের সৃজনশীল করেছি। ফিগার দিয়ে যে সৃজনশীলগুলো আসে বেশিরভাগ স্টুডেন্ট ওগুলো কম পারে, ফিগার দিয়ে যেগুলো আসে। তা আমি ফিগার দিয়ে আসলে কিভাবে করবা সেটাও আমি বলে দিছি, যারা গত ক্লাস করো নাই দেখে ফেলবা। তো একটা সৃজনশীল আমি এখানে দেখেছি। তো এরকম চাইলে অনেক সৃজনশীল দেখানো যায়, বুঝছো? তো সব সৃজনশীলগুলো বলতে গেলে এরকমই, সব সৃজনশীল বলতে গেলে এরকমই। মানে আমি তো এতগুলো দেখাতে পারবো না তোমাদেরকে, আমি তোমাদেরকে ওয়েটা বলে দিচ্ছি। সৃজনশীল হলে তুমি কিভাবে বুঝবে কি করতে হবে। তো আমি যে 4-5টা যে সৃজনশীল দেখেছি সবগুলোতেই আমি তোমাদেরকে ওয়ে বলে দিচ্ছি কি করতে হবে। এখন তোমরা এই 4-5টার মতোই সৃজনশীলগুলো আসবে, তো আসলে তোমরা ওভাবেই জিনিসটাকে কাজে লাগে আনসার করতে পারবে। ঠিক আছে? ওকে, কয়টা বাজে? 4:30 না? ওকে, দেখো সৃজনশীল গেল। আমি আর সৃজনশীল করাচ্ছি না, সৃজনশীল করার এই অধ্যায় সৃজনশীল পারার জন্য কী করতে আমি সবগুলো বলে দিয়েছি। এবার আমি একটু বহু নির্বাচনীতে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। বহু নির্বাচনী প্রশ্নতে থাকতেছি। এখানেই বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা। সৃজনশীলের তুলনায় বহু নির্বাচনীতে বেশিরভাগ স্টুডেন্ট সমস্যা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, বায়োলজির ক্ষেত্রে তারও বেশি। কেন বেশি আমি বলি, কারণ বায়োলজির ক্ষেত্রে বহু নির্বাচনীতে যদি ভালো করতে হয় তোমার যে কাজটা করতে হবে, আগে মেইন বইটা পড়তে হবে। মেইন বই হচ্ছে ফার্স্ট ডিউটি, পড়াটা তোমার কর্তব্য বহু নির্বাচন যদি ভালো করতে চাও। এবং বহু নির্বাচনী ভালো করার জন্য আরও কিছু ওয়ে আছে। তো আমি যদি ওয়েগুলো একটু তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিতে চাই, তো বহু নির্বাচনী তুমি কিভাবে প্র্যাকটিস করবা। ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। বহু নির্বাচনী কি পড়তে হবে, যে আমি যদি বলি বহু নির্বাচনের জন্য তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আলাদা আলাদা করে পড়তে হবে। বহু নির্বাচনের জন্য কি করতে হবে, আলাদা আলাদা করে পড়তে হবে। প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে পড়তে হবে। মানে তুমি কখনো বহু নির্বাচনী একসাথে পড়তে যাবে না। বহু নির্বাচনে একসাথে পড়তে গেলে অনেক টপিকই তোমার মিসিং হবে, আর অনেক টপিক মিসিং করার সময় তোমার সমস্যা হবে। এবার আসো সৃজনশীল যারা পড়ে, সৃজনশীল পড়ার সময় কিন্তু ফুল বই পড়ে। তো সৃজনশীল পড়ার সময় কিন্তু তোমার বহু নির্বাচনে অনেকাংশে হয়ে যায়। এখন কত হচ্ছে, সৃজনশীল পড়ার সময় কিন্তু তোমার মাথায় থাকে না যে এখান থেকে একটা এমসিকিউ আসবে। সো তুমি সৃজনশীল যখন পড়তে যাও না, হ্যাঁ ঠিক আছে পুরো চ্যাপ্টারটা কভার হয়, কিন্তু সৃজনশীল পড়ার সময় তোমার মাথায় এভাবে সেট করা থাকে না যে না এখান থেকে এরকম একটা এমসিকিউ আসতে পারে। এটাই হচ্ছে সমস্যা। তো সৃজনশীলের জন্য যখন পুরো চ্যাপ্টারটা পড়ো, তো পুরো চ্যাপ্টার পড়ার সময় তুমি কি করবা, সৃজনশীল প্র্যাকটিস করবা না একবার, পুরো চ্যাপ্টারের উপর সৃজনশীল প্র্যাকটিস করবে না। এবার তুমি কি করবা, সৃজনশীল প্র্যাকটিস করা শেষ, তোমার কাজ কখনোই শেষ নয়। তুমি এবার কি করবা, ওই পুরো চ্যাপ্টারের উপর এমসিকিউ প্র্যাকটিস করবা। ওই পুরো চ্যাপ্টারের উপর কি করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। তার মানে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে পুরো চ্যাপ্টারের উপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং এমসিকিউ প্র্যাকটিস করার আমি কয়েকটা ওয়ে বলতেছি। যেমন তুমি সেটা কি করতে পারো, সেটা হচ্ছে যে একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ করতে পারো। একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ, তার মানে তুমি যে চ্যাপ্টারটা পড়তেছ সেই চ্যাপ্টারটা তুমি মূলত সৃজনশীলের জন্য পড়ো। এটা বলার অপেক্ষায় রাখে না, তুমি যখন চ্যাপ্টার পড়ো তোমার মাথায় সেট থাকে তুমি সৃজনশীলের জন্য পড়তেছ, তো ওখান থেকে তুমি এমসিকিউ নিয়ে আলাদাভাবে চিন্তা করো না। কিন্তু এটা করবা না, তুমি যখন সৃজনশীলের জন্য চ্যাপ্টারটা ভালো মতো পড়ছো বা চ্যাপ্টারটা পড়ে যখন সৃজনশীল প্র্যাকটিস করছো, তোমার সৃজনশীল প্র্যাকটিস করা শেষ,
কিন্তু তোমার কাজ শেষ না। তোমার এবার যেটা করতে হবে, ওই চ্যাপ্টারের উপর সাথে সাথেই বা এর পরের দিন হোক, যখনই হোক, তোমার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তার মানে প্রতিটা পুরো চ্যাপ্টারের উপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কখন? সৃজনশীল প্র্যাকটিস করার পরে, আগে না। সৃজনশীল প্র্যাকটিস করার পরেই করবা, আগে কখনো করবা না, ঠিক আছে? তো এটা লাগবে, এটা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, সৃজনশীলের পরে, সৃজনশীল প্র্যাকটিস করার পরেই করতে হবে, এটা আগে না, কখনোই আগে করবা না। সৃজনশীল প্র্যাকটিস করার পরে করবা, কারণ অনেকাংশ তোমার হয়ে যাবে। তারপর একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ করতে হবে, এটা হচ্ছে মেইন। তুমি যখন একটা চ্যাপ্টার পড়বে, যেমন এই চ্যাপ্টারটা আমি আজকে যে চ্যাপ্টারের কথা বলছি সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে। তো এই চ্যাপ্টারটা যখন এমসিকিউ পড়তে যাবে, তুমি চ্যাপ্টারটাকে একসাথে পড়বা না, চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেবে। এখন ভাগটা কীরকম হতে পারে, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো এমনভাবে ভাগ করবা যাতে একটা নির্দিষ্ট টপিক থাকে, এমনভাবে ভাগ করবা যাতে একটা নির্দিষ্ট টপিক থাকে। যেমন আমি যদি তোমাদের এই চ্যাপ্টারের কথা বলি, যখন দেখো প্রাণীর বিভিন্নতা শ্রেণী, এই চ্যাপ্টারটাকে যদি আমি তোমাকে ভাগ করতে বলি, তুমি কি করবা, এখান থেকে শুরু করে কতটুকু পর্যন্ত ভাগ করতে পারো, যেমন একটা নির্দিষ্ট টপিক পর্যন্ত ভাগ করতে পারো। যেমন দেখো আমি এখানে এই যে পৌষ্টিক নালী আছে, ধরো পৌষ্টিক নালী পর্যন্ত একটা ভাগ করলাম, কারণ এরপরই আসতেছে শ্রেণীবিন্যাস হচ্ছে একটা আলাদা টপিক। তাহলে এই পৌষ্টিক নালী পর্যন্ত তুমি প্রথমে মেইন বই পড়ে ফেলবা। ধরো এই যে ভাগ করলা, এই চ্যাপ্টারটাকে পৌষ্টিক নালী পর্যন্ত ভাগ করলা, এখন পৌষ্টিক নালী পর্যন্ত ভাগ করে এবার তুমি কি করবা, এই বইটাই পড়বা, মেইন বইটাই পড়বা পৌষ্টিক নালী পর্যন্ত। এবার মেইন বই পড়া শেষ, পড়ার সময় প্রশ্ন করে করে পড়বা। ভাগ করলো না, কয়েকটা অংশে ভাগ করলো না, ভাগ করার সময় মেইন বই পড়বা, পড়ার সময় প্রশ্ন করে করে পড়বা। এবার তুমি তোমার সলভ পেপারটা নিবা, বা গাইড থাকলে গাইড নিবা, টেস্ট পেপার থাকলে টেস্ট পাবে না, যেটা থাকুক, নিয়ে এই নির্দিষ্ট টপিকের উপর যতগুলো এমসিকিউ থাকবে সবগুলো প্র্যাকটিস করবা। তাহলে দেখবা এই টপিকের উপর যদি কোনো এমসিকিউ আসে তুমি আনসার করতে পারবা। তার মানে আমি তোমাকে কি বলতে যাচ্ছি, যে একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ করতে হবে, ঠিক আছে? প্রতিটা ভাগের আগে, প্রতিটা ভাগের ক্ষেত্রে লিখো, এখানে আমি সাজায় লিখতে চাচ্ছি, প্রতিটা ভাগের ক্ষেত্রে আগে মেইন বই পড়তে হবে, এবং পড়ার সময় প্রশ্ন করে করে পড়তে হবে, মানে তুমি এমনভাবে পড়বা যাতে তুমি এখান থেকে প্রশ্ন ক্রিয়েট করবা এবং প্রশ্ন ক্রিয়েট করার পর এটা আনসার দিবা। এটা হচ্ছে বেস্ট ওয়ে। এখন তুমি এভাবে যখন পড়বা লাভ কি হবে, কারণ এমসিকিউ তো 25 নাম্বার, ভাই 25 নাম্বার কম না। এই বায়োলজির ক্ষেত্রে এমসিকিউতে মানুষের বেশি কম পায়, 25-এ 20 পাওয়া টাফ, 25-এ 20 পাওয়াটাই টাফ। কেন টাফ? কারণ প্র্যাকটিস করে না, এমসিকিউ কি করে না, প্র্যাকটিস করে না, সৃজনশীলটা খালি পড়ে যায়। তো 25-এর মধ্যে 20 পাওয়া যদি আমি টাফ বলি, তাহলে তোমার সৃজনশীল তো আছেই, তো এমসিকিউ তোমাকে অনেক ক্ষেত্রে পিছিয়ে নিয়ে যেতে পারে। অনেক সময় হয় যে অনেকে 25-এ 15 পায়, 14 পায়, বেশি খারাপ হলে। তো এই জিনিসটা যদি তুমি কভার করতে চাও, যে এখান থেকে যদি বের হয়ে তুমি একটা ভালো এমসিকিউতে ভালো পেতে চাও, এটার কোনো বিকল্প নাই, এভাবে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। এবার আসো, শুধু এটা তোমার এই এইচএসসি পরীক্ষায় কাজে দিবে না। তুমি যখন মেডিকেল যাবা, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন যাবা, যাদের মেডিকেল টার্গেট আছে অথবা বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট টার্গেট আছে, ফার্মাসি বলো, তারপর মাইক্রোবায়োলজি বলো, বায়োকেমিস্ট্রি বলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, এই সকল বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট প্লাস মেডিকেল যাদের টার্গেট আছে তাদের তো অবশ্যই বায়োলজি দরকার, এবং বায়োলজি তাদের এমসিকিউটা খুবই মারাত্মক, কারণ এমসিকিউ আকারে প্রশ্ন আসে, তাই না? মেডিকেলে তো এমসিকিউ, তাই না? তো এটা তোমাকে তখন কাজে দিবে, তোমাকে অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে। শুধু এইচএসসিতে না, তোমার এইচএসসির পর যে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, যাদের বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট প্লাস যাদের মেডিকেল টার্গেট আছে, তাদেরকে এটা সাহায্য করবে, 100% সাহায্য করবে, এবং তোমরা অন্যদের তুলনায় 100% এগিয়ে থাকবা। সো
তো এভাবে পড়তে হবে। তাহলে দেখো একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ, প্রতিটা ভাগের ক্ষেত্রে আগে মেইন বই পড়তে হবে এবং পড়ার সময় প্রশ্ন করে করে পড়তে হবে। তারপর তুমি কি করবা, তারপর ওই নির্দিষ্ট ভাগের উপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেখানে তুমি গাইড নিতে পারো, গাইডেও আছে প্রশ্ন, গাইড নিতে পারো প্লাস টেস্ট পেপার নিতে পারো, ঠিক আছে? গাইড আছে, টেস্ট পেপার আছে। যারা 21 আছো তারা টেস্ট পেপার থেকে করতে পারো, গাইড থেকে করতে পারো। রয়্যাল গাইড আছে, খুবই ভালো একটা গাইড। রয়্যাল গাইড যারা কিনো নাই তারা কিনে ফেলতে পারো। তো এভাবে সলভ করতে পারো, ঠিক আছে? গাইড আছে, টেস্ট পেপার আছে। গাইডের মধ্যে রয়্যাল গাইডটা বেস্ট, রয়্যাল গাইড নিতে পারো। তো ওগুলো যখন তুমি সলভ করতে যাবে তখন দেখবা খুব ইজি লাগতেছে তোমার থেকে। কেন ইজি লাগতেছে? কারণ তুমি এই জিনিসগুলো করতেছ, এই জিনিসগুলো চেক করবে, 100% সে এমসিকিউতে ভালো করবে। শুধু এইচএসসিতে এমসিকিউতে ভালো না, এইচএসসির পর যে তুমি মেডিকেল যাবা, তারপর ভার্সিটির যে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো তো বায়োলজি থেকে বেশি প্রশ্ন আসে, তখন কিন্তু এমসিকিউ আকারে আসে, তখন কিন্তু এগুলো কাজে দিবে, 100% কাজে দিবে। লিখে রাখো, 100% কাজে দিবে। এভাবেই পড়বা। আমি কিন্তু যখন পড়তাম আমি কিন্তু এভাবেই পড়তাম, ঠিক আছে? আমাদেরও তো এমসিকিউ ছিল, তাই না? তো আমি কিন্তু এভাবে পড়তাম। আমি কখনো শুধু চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য পড়তাম না। মানে আমি প্রথমে যে আগে সৃজনশীল চ্যাপ্টারটা পুরো মেইন বইটা আমি পড়ে ফেলছি ভালো মতো, তারপর সৃজনশীল প্র্যাকটিস করছি। তারপর আমি কিন্তু অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে এটার উপর চিন্তা করছি যে যদি এখান থেকে এমসিকিউ আসে আমি পারবো কিনা। আমি নিজেকে প্রশ্ন করছি, বা তুমি নিজেকে প্রশ্ন করো তুমি পারবা কিনা। তোমার মনে আনসার বলে দিবে, তোমার মনে কি আনসার দিবে। আমি তো আসলে এমসিকিউর জন্য ওভাবে পড়ি নাই না, হয়তো আমি পারবো তবে অত ভালো পারবো না। কেন পারবো না? কারণ আমি এমসিকিউ প্র্যাকটিস করিনি। তাহলে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, কিভাবে করবা একটা ওয়ে বলে দিছি। এটা আগে তুমি সেট করে ফেলো, এমসিকিউ তারপর প্র্যাকটিস করো। আমি এমসিকিউ এভাবে প্র্যাকটিস করে দিয়ে যেতে পারি ভাই, গাইডে তো আছে ভাই, টেস্টের পেপারে তো আছে এমসিকিউ অনেক, আমি তো করাই দিয়ে যেতে পারি। কিন্তু একটা সিস্টেম যদি তোমাদেরকে না বলি তাহলে এই করাই দেওয়াটা কোনো কাজের দিবে না আমার। আমি এখান থেকে 1 নম্বরে নিচের কোনটি বলো, নিচের কোনটি দ্বিস্তরী প্রাণী, এভাবে বলে গেলে হবে? একটা সিস্টেম তো আছে, তোমাকে একটা পড়ার সিস্টেম জানতে হবে, তারপরে হলো তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা। ওকে, এভাবে করবা, ঠিক আছে? আলাদা আলাদা করে পড়তে হবে প্রতিটা চ্যাপ্টার। পুরো চ্যাপ্টারের উপর এমসিকিউ প্র্যাকটিস, সৃজনশীল প্র্যাকটিস করার পরে একটা চ্যাপ্টারকে কয়েকটা অংশে ভাগ, প্রতিটা ভাগের ক্ষেত্রে আগে মেন বই পড়তে হবে এবং পড়ার সময় প্রশ্ন করে করে পড়তে হবে। তারপর নির্দিষ্ট ভাগের উপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে গাইড প্লাস টেস্ট পেপার, যেটাই নাও, ঠিক আছে? তো আশা করি তোমরা রয়্যাল গাইড কি একাডেমিকটা কিনবা? হ্যাঁ, রয়্যাল গাইড একাডেমিকটাই কিনবা, সমস্যা নেই। একাডেমিকটা কিনো, রয়্যাল গাইড একাডেমিকটাই কিনবা। আর যদি তোমার যারা 21-এ আছো, জানি না 21-এ কয়জন আছো, যারা 21-এ আছো তো তারা কিন্তু এইচএসসির জন্য তো নিচ্ছ, পাশাপাশি অ্যাডমিশনের জন্য একটা নিয়ে ফেলবা, বুঝছো? যাদের মেডিকেলের টার্গেট আছে, যাদের টার্গেট নেই তাদের নেওয়ার দরকার নেই। যাদের টার্গেট আছে, মেডিকেল বলো বা বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট বলো, আমি শুধু মেডিকেল বলতেছি না, কারণ মেডিকেল তোমার না হলে তো বাকিগুলো আছে, মেডিকেল না হলে তোমার বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো তো আছে, অপশন তো আছে। সো তুমি মেডিকেলের জন্য ভালো মতো প্রিপারেশন নিলে ওগুলো অটোমেটিক হয়ে যাবে পরে প্র্যাকটিস করার পর, ঠিক আছে? নির্দিষ্ট ডিপার্টমেন্টের উপর তুমি যখন প্র্যাকটিস করতে পারবা, ইজি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার উপর প্রিপারেশন নিলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। তো যারা 21 বেচে আসছো, যারা ভর্তি হয়েছে এখানে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা এইচএসসির ক্ষেত্রে যদি কিনো, একটা অ্যাডমিশনের একটা কিনে ফেলো, অনেক কাজে দিবে। এটা যেভাবে প্র্যাকটিস করবে এটা অ্যাডমিশনের ক্ষেত্রে এভাবে প্র্যাকটিস করতে হবে, এভাবে কাজে দিবে, আমি বলতেছি কাজে দিবে। সো এভাবে করতে থাকো। শুধুমাত্র এইচএসসিতে 25টা এমসিকিউ না, মেডিকেলে যে 100টা এমসিকিউ থাকে ওখানেও কাজে দিবে। এক ডিলে 2 পাখি মারবা, এক ডিলে কি মারবা, 2 পাখি মারবা, বোঝা গেছে? তো আমি বললাম তোমরা এভাবে বাসে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবা তুমি কোনো আউটকাম পাচ্ছ কিনা। 100% আউটকাম পাবা, 100% আউটকাম পাবা। তো এখন আমি চাইলে তোমাদেরকে বহু নির্বাচনী প্র্যাকটিস করাতে পারি। এখন তোমরা নিয়মটা বুঝে গেছো বহু নির্বাচনী কীভাবে প্র্যাকটিস করতে হয়। এখন তোমরা চাইলে কি করতে পারো, তোমার কি বহু নির্বাচনী প্র্যাকটিস করতে পারো। আমি বেশি কিছু করাবো না, অলরেডি 5টার মতো বেজে যাচ্ছে। আমি কয়েকটা এমসিকিউ কি করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, তোমরা এগুলো খাতায় নোট করবা। বহু নির্বাচনী পড়ার টেকনিক খাতায় এটা নোট করবা, বুঝছো? তারপর এটা
বাস্তবে অ্যাপ্লাই করো, নোট করলে তো হবে না, এটা কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করবা বাস্তবে। অনেকে শুধু নোট করে যায় কিন্তু অ্যাপ্লাই করে না, তো নোট করে লাভ কি যদি অ্যাপ্লাই না করো? নোট করার চেয়ে অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ম্যাটার, অ্যাপ্লিকেশনটাই আমরা দেখতে চাই। ওকে, তো বোর্ড নির্বাচনে আমি যদি কিছু প্র্যাকটিস করাতে চাই, আমি তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস করাতে পারি। একটু রাখো। দেখো এখানে ওই যে আমি যদি তোমাদেরকে একটা ভাগ করে দেখাচ্ছি না, প্রথম চ্যাপ্টারটা কীভাবে ভাগ করবা, ধরো প্রজাতি থেকে শুরু করে একেবারে ধরো পৌষ্টিক নালী পর্যন্ত পড়লা, একটা ভাগ করলা, তারপর শ্রেণী বিন্যাসের একটা ভাগ করলা, তারপর পর্বগুলোর একটা ভাগ করলা, পরিফেরা থেকে। আমি যদি একটু তোমাদেরকে ভাগ করা ওয়েগুলো বলে দিই, যেমন তুমি প্রজাতি থেকে একটা ভাগ করলা পৌষ্টিক নালী পর্যন্ত। পৌষ্টিক নালী বলতে বুঝছো ওই যে শ্রেণী বিন্যাসের ভিত্তি আর কি। আচ্ছা আমি লিখে দিই, শ্রেণী বিন্যাসের ভিত্তি পর্যন্ত এই একটা ভাগ করলা, এটার উপর প্র্যাকটিস করলা। আরেকটা ভাগ করতে পারো শ্রেণী বিন্যাস, শ্রেণীবিন্যাসের উপর, এটা খুবই ছোট। আরেকটা ভাগ করতে পারো পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত, একটা ভাগ করতে পারো এমসিকিউর ক্ষেত্রে। আরেকটা ভাগ করতে পারো কর্ডাটার আবার অনেকগুলো ভাগ আছে না, মানে কর্ডাটা থেকে ম্যামেলিয়া পর্যন্ত। কি পর্যন্ত? ম্যামেলিয়া পর্যন্ত। আমি তো জাস্ট একটা ওয়ে বলতেছি, তোমরা প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে এভাবে বলবো না, তোমরা তোমাদের মতো করে ভাগ করবা। যেমন আমি এখানে এই চ্যাপ্টারটাকে 4 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ এটা কমপ্লিট করবা, এমসিকিউ সিস্টেম তো বলে দিছি। দ্বিতীয় ভাগ এটা কমপ্লিট করতে পারো, তৃতীয় ভাগ পরিফেরা থেকে কর্ডাটা কমপ্লিট করতে পারো, চতুর্থ ভাগ কর্ডাটা থেকে ম্যামেলিয়া পর্যন্ত কমপ্লিট করতে পারো। দেখছো আমি চ্যাপ্টারটাকে 4 ভাগে ভাগ করছি, এভাবে তোমরা ভাগ করে করে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। তো যেমন আমি একটা বলতেছি যে প্রাণীর বিভিন্নতার কারণ কি? এখানে আমার 4টা অপশন দিচ্ছে। কতে দিচ্ছে চলাচলগত বৈচিত্র্যতা। খতে দিছে আচরণগত বৈচিত্র্যতা। গতে দিছে স্বভাবগত বৈচিত্র্যতা। ঘতে দিছে প্রজাতিগত বৈচিত্র্যতা। এখন এটা তোমরা পারবে না, একদম ইজি, যে প্রাণীর বিভিন্নতার কারণ, এটা বইয়ে পড়ছো না? প্রাণীর বিভিন্নতার 3টা কারণ আছে, মেইন বই দেখো 3টা কারণ আছে, প্রজাতিগত বৈচিত্র্যতা, জিনগত বৈচিত্র্যতা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। এই 3টার মধ্যে দেখো একটা অপশন এটা আছে, এই 3টার মধ্যে প্রজাতিগত বৈচিত্র্যতা আছে। তাহলে আনসার হবে কি? প্রজাতিগত বৈচিত্র্যতা। মেইন বইয়ে আছে, তো মেইন বইটা আগে পড়তে হবে, বুঝা গেছে? তো তুমি যদি এটা প্রশ্ন করে করে পড়ো, যেমন তুমি যখন এটা মেইন বই পড়তে যাবে তখন এই টপিকটা আমি কিভাবে পড়বো, প্রাণীর বিভিন্নতার কারণ, এই লাইনটা আমি যখন দেখবো এটা আমি কিভাবে পড়বো এমসিকিউতে আসলে, যে প্রাণীর বিভিন্নতা, আমি প্রশ্ন করে করে পড়তে যাবো প্রাণীর বিভিন্নতার কারণ কি? 4টা অপশন, এইগত বৈচিত্র্যতা, প্রজাতিগত বৈচিত্র্যতা। তাহলে অপশনে যদি প্রজাতিগত বৈচিত্র্য থাকে আনসার এটা আছে। অপশনে প্রজাতিগত পাশাপাশি কিন্তু বাস্তুতান্ত্রিকগতও থাকতে পারে, বাস্তুতান্ত্রিকগত পাশাপাশি কিন্তু জিনগতও থাকতে পারে। তাহলে এগুলোও যদি অপশনে থাকে এগুলোও আনসার হবে, কারণ প্রশ্ন এভাবে হইতে পারে নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 3 ও 4, 1, 2 ও 3, তিনোটাও তো থাকতে পারে। এভাবে না আসে কিন্তু যদি 3টা অপশন দিয়ে দিত, তারপর যদি বলতো নিচের কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, তুমি তো জানো 3টাই সঠিক, প্রজাতিগত, বৈচিত্র্যগত, বাস্তুতান্ত্রিক, 3টাই সঠিক। এভাবে প্রশ্ন করে করে পড়তে হবে, প্রশ্ন তৈরি করে করে পড়তে হবে, বুঝে গেছে? সো এটার আনসার তুমি পারলা। ওকে, আরেকটা কোয়েশ্চন বলি, সিলমহীন পর্ব কোনটি? সিলমহীন, দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট। পর্ব কোনটি? কতে দিল, দেখো ওই যে সিলম আছে না, তুমি যখন সিলম পড়বে, সিলমে তো 3 ধরনের সিলম, ইউ সিলম, এ সিলম, আর হচ্ছে সুডো সিলম। এ সিলম মানে হচ্ছে সিলম নাই, তার মানে সিলমহীন মানে বোঝাতে যাচ্ছে এ সিলমের কথাই বোঝাতে যাচ্ছে যাতে সিলম নাই। তাহলে সিলমহীন পর্ব আমি লিখে দিয়েছিলাম যে কোন পর্বে কোন ধরনের সিলম থাকে। তাহলে তোমরা ওই চার্ট দেখে বলতে পারবা কোন পর্বে কোন ধরনের সিলম থাকে, এটা তোমরা জানো। আমি লেখার সময় বলে দিয়েছিলাম, এভাবে
শিখবা কোন পর্বে কোন প্রকার দেখা যায়, কোন পর্বে কোন প্রকার দেখা যায়। তাহলে বলো কোন পর্বে থাকে? এই সিলমহীন পর্বটা তুমি পড়ছো না? কোন পর্বে সিলমহীন পর্ব থাকে? আমি 4টা অপশন দিচ্ছি, ক, খ, গ, ঘ। কতে হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। খতে হচ্ছে একাইনোডার্মাটা, গতে হচ্ছে নেমাটোডা, কতে হচ্ছে প্লাটিহেলমিনথেস। দেখি আমাকে অপশনে বলো, দেখি আমাকে কমেন্টে বলো তো এই 4টার মধ্যে কোনটা হবে। তোমরা যদি আসলে এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে থাকো তাহলে এটা পারবে, গত ক্লাসটা করলেই পারবে। গত ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা কীভাবে মনে রাখতে হয় বলে দিছি। সিলমহীন পর্ব কোনটি? প্লাটিহেলমিনথেস। 4টা খুললেই বুঝবা, নেমাটোডা, একাইনোডার্মা, কর্ডাটা। আনসার কি হবে? প্রশ্ন বলো, কোয়েশ্চেনে বলো, ইয়াতে বলো আনসার কি হবে। আনসার কি হবে? ক, প্লাটিহেলমিনথেস। রাইট রাইট, প্লাটিহেলমিনথেস। এই যে পারছো, কেন পারছো? পড়ছো, ঠিক মতো পড়ছো। দেখো আনসার হচ্ছে প্লাটিহেলমিনথেস। ওই যে খেয়াল করো, গত ক্লাসে একটা চার্ট লিখে দিয়েছিলাম যে কোন পর্বে কোন ধরনের সিলম থাকে। তুমি যদি চার্টটা একবার খুলো তাহলে দেখবা আমি প্লাটিহেলমিনথেসের পাশে অ্যাসিলম দেখে দিয়েছিলাম। অ্যাসিলম মানে হচ্ছে সিলম নাই, মানে প্লাটিহেলমিনথেসের সিলম নাই। নেমাটোডার সিলম আছে, নেমাটোডা হচ্ছে সুডোসিলম, নেমাটোডা হচ্ছে সুডোসিলম। যদি আমি বলতাম সুডোসিলম তাহলে আনসার হইতো নেমাটোডা। তুমি দেখবা নেমাটোডার পাশে আমি সুডোসিলম লিখে দিয়েছিলাম। একাইনোডার্মাটা বলো, কর্ডাটা বলো, এদের থাকে ইউসিলম, এদের থাকে ইউসিলম। তার মানে বুঝতে পারছো, সিলমহীন মানে অ্যাসিলম, অ্যাসিলম নাই হচ্ছে, অ্যাসিলম হচ্ছে প্লাটিহেলমিনথেসের, নেমাটোডার হচ্ছে সুডোসিলম। দেখবা একাইনোডার্মাটা আর কর্ডাটা এগুলো হচ্ছে ইউসিলম। তাহলে আনসার হবে প্লাটিহেলমিনথেস। ওই যে পড়ার একটা সিস্টেম আছে, তুমি যদি একটা নির্দিষ্ট টপিক সিস্টেমেটিক্যালি পড়ো তাহলে তুমি আনসার করতে পারবা। একটা নির্দিষ্ট টপিক একবার যখন পড়ে ফেলবা তখন তোমাকে বারবার পড়তে হবে না। তুমি সিলমটা যদি ভালো মতো পড়ো, সিলম থেকে যে টাইপসের কোয়েশ্চেন আসো তুমি পারবে। তো অনেকে কি করে, সিলম যখন পড়ে তখন কিভাবে পড়ে, সিলম কাকে বলে, সিলম কয় প্রকার, শেষ। সিলম কাকে বলে, সিলম কয় প্রকার, শেষ। এবার পড়লে হবে, এবার পড়লে হবে সিলম কাকে বলে, সিলম কয় প্রকার, শেষ। এরকম বললে জীবনে হবে না। তুমি সিলম যখন পড়বা এমনভাবে পড়বা যাতে এখান থেকে যে লেভেলের এমসিকিউ আসুক তুমি পারো। তা এই জন্যই বলছি প্রশ্ন করে করে পড়ো। তাহলে তুমি কি করবা, সিলম কি তো এটা জানো, সিলম কয় প্রকার এটাও জানো, কিন্তু তোমাকে এটা তো জানতে হবে যে কোন পর্বে কোন সিলম থাকে। তোমাকে তো এটা জানতে হবে কোন পর্বে কোন সিলম থাকে, ইউসিলম কোন কোন পর্বে থাকে, সুডোসিলম কোন পর্বে থাকে, অ্যাসিলম কোন পর্বে থাকে। এটা যদি তুমি এভাবে প্রশ্ন না করে করে পড়ো তাহলে তুমি এই জিনিসটা ধরতে জানবা না। গাধার মতো পড়লে হবে না, টেকনিক্যালি পড়তে হবে, ঠিক আছে। সিলম কি কয় প্রকার পড়লে হবে না, এভাবে টেকনিক্যালি পড়তে হবে, তাহলেই পারবা। ওকে, তাহলে এটা আমি একটা জাস্ট আমি তোমাদেরকে ওয়ে দেখাচ্ছি। পারলে আমি অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করাতে পারি, কোনো লাভ হবে না এমসিকিউ প্র্যাকটিস করা তুমি যদি মেইন বই ঠিক মতো না পড়ো বা সিস্টেমেটিক্যালি না পড়ো। সো আমি লাস্ট আরেকটা দেখাচ্ছি, জাস্ট অনেক হয়েছে আজকে এতটুকুতে থাক। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? যেমন দেখো এখানে একটা ইয়া দিছে, খুব খুব সুন্দর সুন্দর এমসিকিউ দিচ্ছে। যেমন দেখো এখানে আমি একটা এমসিকিউ যদি বলি যে কোন প্রাণীটি ডি অরীয় প্রতিসম, দেখো কোন প্রাণীটি ডি অরীয় প্রতিসম। এখন দেখো তোমরা এই টপিকটা কোথায় জানো না, এই টপিকটা হচ্ছে ভাই কোথায়, এই টপিকটা হচ্ছে প্রতিসাম্যতাতে। তো তুমি যখন প্রতিসাম্যতা পড়বা এমনভাবে পড়বা যাতে এখান থেকে যে লেভেলের কোয়েশ্চেন হোক তুমি পারো। প্রতিসাম্যতা 5 প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। শুধু এটা পড়ে গেলে হবে যে দ্বি অরীয় প্রতিসাম্য কাকে বলে, এটা পড়লে হবে না। দ্বি অরীয় প্রতিসাম্য তুমি কোন পর্বে পাচ্ছ বা কোন প্রাণীতে পাচ্ছ, কোন পর্বে পাচ্ছ, কোন প্রাণীতে পাচ্ছ, এগুলো মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা টপিক যখন পড়বা প্রশ্ন করে করে পড়বা তাহলে তুমি ওখান থেকে যে লেভেলে কোশ্চেন হোক না তুমি আনসার করতে পারবে। ওকে, তাহলে এখানে অপশন দিচ্ছি ক, খ, গ, ঘ। এখানে 4টা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে যে অরেলিয়া একটা অপশন দিচ্ছে, অরেলিয়া,
একটা অপশন দিচ্ছে তোমার সালপা, একটা অপশন দিচ্ছে ম্যাট্রিডিয়াম, একটা অপশন দিচ্ছে ম্যাট্রিডিয়াম, আর একটা অপশন দিচ্ছে সিওলোপ্লানা। সিওলোপ্লানা ঠিক আছে না? হ্যাঁ, দেখো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এই লেভেলের কোয়েশ্চেনগুলো পারে না অনেকে। কেন পারে না সেটা তো আমি বললাম, কেন পারে না। এই চারটার মধ্যে কোনটা হবে তুমি খেয়াল করে দেখো। তুমি যখন দ্বিঅরীয় প্রতিসম পড়বা তখন দ্বিঅরীয় প্রতিসমের ডেফিনেশনটা ওখানে লিখে দেওয়া আছে বইয়ে, তাহলে তুমি ডেফিনেশনটা পড়লা। কিন্তু ডেফিনেশন পড়ার পর তোমাকে এটা মাথায় রাখতে হবে যে দ্বিঅরীয় প্রতিসমের কিছু এক্সাম্পল আছে। বইয়ে দেখবা এক্সাম্পল লিখে দিছে, ওই বইয়ে যে এক্সাম্পলগুলো দিচ্ছে এগুলোর বাইরে কখনোই আসবে না। বইয়ে যে এক্সাম্পলগুলো দিছে ওগুলোর বাইরে কখনোই আসবে না। তো বইয়ে দেখবা দ্বিঅরীয় প্রতিসমের একটা এক্সাম্পল আছে সিওলোপ্লানা। দ্বিঅরীয় প্রতিসমের একটা দেখবা এরকম টাইপসের না, এটা শেপটা হচ্ছে এরকম, প্রাণীটার শেপটা হচ্ছে এরকম, বইয়ে আছে দেখবা প্রাণীটার শেপ হচ্ছে এরকম। এটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। একে সমকোণে 4 ভাগে ভাগ করা যায়, একে সমকোণে 4 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। এবার আনসার দেখবা এই প্রাণীটার নামই হচ্ছে সিওলোপ্লানা। তাহলে তুমি যদি এটা প্রশ্ন করে পড়তা তাহলে তুমি এটা আনসার করতে পারতা। আমি যখন দেখলাম যে দ্বিঅরীয় প্রতিসমের কিছু এক্সাম্পল আছে, এখান থেকে আমি একটা প্রশ্ন রেডি করে বলবো সাথে সাথে। সেটা হচ্ছে নিচের কোন প্রাণীটি দ্বিঅরীয় প্রতিসম? অপশন নিজের থেকে বানাবা, সিওলোপ্লানা বাদে বাকি 3টা বাইরের থেকে আনবা আর কি। তো তুমি বলবো অপশনে সিওলোপ্লানা থাকবে, বাইরে থেকে বাকি 3টা থাকবে। তাহলে আমি বুঝে যাব যে দ্বিঅরীয় প্রতিসম হচ্ছে সিওলোপ্লানা। প্রশ্ন করে করে যখন পড়বা তখন এটা তোমার মাথায় অলরেডি সেট। তুমি যখন প্রশ্ন করে ফেলছো এটা তোমার মাথায় আজীবন সেট থাকবে, এটা ভুলবা না। তুমি যখন নিজে প্রশ্ন করে এটা পড়তেছ তখন এটা তোমার মাথায় থেকে যাবে, তুমি ভুলবা না এটা। তো তোমার মাথা অলরেডি সেট যেটা সিওলোপ্লানা, কারণ তুমি ওভাবেই পড়ছো, এটাই হচ্ছে সিওলোপ্লানা। আনসার হচ্ছে এটা। তো এভাবেই অ্যাকচুয়ালি এমসিকিউ পড়তে হয়। আমি জানি না এমসিকিউ পড়ার জন্য কেউ বলে না কীভাবে কী পড়তে হয়, বলে না কেন? কারণ অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে পড়ার সময় অ্যাকচুয়ালি আমরা বইটা পড়ে যাই, সৃজনশীলের জন্য পড়ে যাই, ঠিক আছে, এমসিকিউর জন্য পড়ি মোটামুটি। বাট কীভাবে সিস্টেমেটিক একটা পড়া যে সিস্টেমেটিক্যালি পড়তে হয় এটা অ্যাকচুয়ালি সাধারণত আমি কাউকে বলতে দেখি না। কিন্তু সৃজনশীলের জন্য যেরকম তুমি মেহনত করবা, অবশ্যই এমসিকিউর জন্য মেহনত করবা। যদিও এমসিকিউতে নাম্বার কম, 25টা নাম্বার, কিন্তু একটা নাম্বারই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তুমিও জানো আমিও জানি। তো 25 নাম্বার যেটাই হোক খুবই গুরুত্বপূর্ণ। এবং 25-এ বায়োলজিতে 20 পাওয়া অনেক টাফ, বুঝতেই পারতেছো। অন্য সাবজেক্টে তুমি 25-এ 20-এর কাছাকাছি গেলেও যাবা, বায়োলজির ক্ষেত্রে 25-এ 20 পাওয়া টাফ। এই জন্য এরকম প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই। তো তোমাকে যেটা করতে হবে এরকম করতে হবে, ঠিক আছে, এভাবে পড়তে হবে, সিস্টেমেটিক্যালি পড়তে হবে। শুধু এটা তোমাকে এইচএসসিতে কাজে দিবে না, এটা তোমাকে মেডিকেল এই প্রসেসটা, এই সিস্টেমটা তোমাকে মেডিকেল বলো, বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট বলো, সবগুলোতে কাজে দিবে। তাহলে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি। আমাদের এই প্রাণীদের শ্রেণীবিন্যাস ও বিভিন্নতার এই চ্যাপ্টারের উপর সৃজনশীল ও বহু নির্বাচনী প্র্যাকটিস শেষ। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করে এই চ্যাপ্টারের উপর কী হয়ে যাও, পণ্ডিত হয়ে যাও। যে লেভেলের কোয়েশ্চেন আসুক তুমি পারবা। আমাদের তো এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, আমরা নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে প্রাণীর পরিচিতি, এই চ্যাপ্টারটা ধরবো এবং এই চ্যাপ্টারটা আমরা শেষ করে এভাবেই পড়বো। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।